এখন আজকে আমরা একটা ক্লাস নিয়ে চলে আসলাম। এই ক্লাসটি আমরা ভারতের সংবিধান সম্পর্কে আলোচনা করব। এই ক্লাসে আমরা জানবো যে আমরা কিভাবে পরপর সিরিজ অনুযায়ী ভারতীয় সংবিধান কিন্তু কমপ্লিট করব। কেন কমপ্লিট করব? কারণ সামনে কিন্তু বিভিন্ন পরীক্ষা আসছে। সেই পরীক্ষাগুলোকে টার্গেট করে আমরা একটি সিরিজ অর্থাৎ ভারতীয় সংবিধান কমপ্লিট সংবিধান আমরা কিন্তু ক্লাস সিরিজ ওয়াইজ আমরা কিন্তু দেব। প্রত্যেকটা টপিক ওয়াইজ এবং সিরিজ অনুযায়ী পরপর ধারাবাহিকভাবে চলতে থাকবে। তো তোমরা এই ক্লাসগুলি আশা করি দেখবে এবং বিভিন্ন যে এক্সাম যে সংবিধানের জায়গা কিন্তু বিভিন্ন এক্সামে সংবিধানের জায়গাটা কিন্তু অনেকখানি মোটামুটি দুটো তিনটে চারটে পাঁচটা কোশ্চেন আসছে। তাই আমরা পুরো সংবিধান আমরা কমপ্লিট করব, যাতে আমরা ওই সংবিধান থেকে আসা কোশ্চেন পরীক্ষাতে আমরা জানে সহজেই নির্দ্বিধায় করতে পারি। তো আমরা কি কি টপিকগুলি কভার করব প্রথমে সেগুলো নিয়ে আলোচনা করব, তারপরে আজকে প্রথম চ্যাপ্টারের আমরা কিন্তু আলোচনা করব। চলো দেখি কথা না বাড়িয়ে চলো আলোচনা করি। ১ নম্বর হচ্ছে ভারতীয় সংবিধান থেকে প্রথম চ্যাপ্টার কি করাবো যে ভারতের সংবিধান রচনার ইতিহাস এবং ভারতের যে সংবিধান রচনা হলো তার যে ইতিহাসটা কি, তার প্রেক্ষাপট কি ছিল, ইতিহাসটা কি ছিল এবং এই গণপরিষদ এবং গণপরিষদ তো সংবিধান তৈরি করেছে, সেই গণপরিষদের ইতিহাস কিন্তু আমরা জানবো এবং বিভিন্ন গণপরিষদ তৈরি হওয়ার যে প্রেক্ষাপট সেগুলো কিন্তু আমরা এই চ্যাপ্টারে কিন্তু বিস্তারিতভাবে বিভিন্ন ধরনের কোশ্চেনের মাধ্যমে আলোচনা করব। ২ নম্বর চ্যাপ্টার কি আছে? এটা ১ নম্বর গেল। ২ নম্বর চ্যাপ্টার আছে ভারতের সংবিধানের প্রস্তাবনা, উৎস এবং বৈশিষ্ট্যসমূহ এবং প্রত্যেকটা বইয়েরই কি একটা থাকে, ভূমিকা থাকে। তো তেমনি ভারতের সংবিধানের প্রস্তাবনা ভূমিকামূলক প্রস্তাবনা, এর উৎস এবং এই যে ভারতের সংবিধানটা তৈরি হচ্ছে এর কোথা থেকে আমরা কি জিনিস আমরা ধার করছি, কোথায় থেকে আমরা গ্রহণ করছি, সেই উৎস সম্পর্কে কিন্তু এখানে আছে এবং বৈশিষ্ট্য সম্পর্ক এবং ভারতের সংবিধানের বৈশিষ্ট্য মেন পয়েন্ট যে বৈশিষ্ট্যগুলো ক্যারেক্টারিস্টিক সেগুলো নিয়ে আলোচনা করব। ৩ নম্বর অধ্যায় আছে কি? ৩ নম্বর অধ্যায় আছে ভারতীয় অঙ্গরাজ্যের পুনর্গঠন। ভারতীয় যে বিভিন্ন সেই সময় ব্রিটিশ আমলে বিভিন্ন কি ছিল, অঙ্গরাজ্য ছিল। দেখেন প্রাদেশিক ছিল এবং সে কিছু ছিল প্রিন্সলি অর্থাৎ কোনো রাজার অধীনে। তো সেগুলোর যে পুনর্গঠনটা কিভাবে হচ্ছে, হ্যাঁ, একটি ভেঙে একটা তৈরি হচ্ছে, এবার একটা হচ্ছে অনেক সময় মার্জ হয়ে যাচ্ছে। এই পুনর্গঠন ও এটা নিয়ে আমরা আলোচনা করব ৩ নম্বর অধ্যায়ে, পুনর্গঠন ও নাগরিকত্ব। ঠিক আছে? এবং ৪ নম্বর মৌলিক অধিকার। একটি দেশে বসবাস করতে হলে তার কি অধিকার দেওয়ার দরকার আছে? সেই অধিকারগুলি কি? মৌলিক অধিকার। সেই মৌলিক অধিকার সম্পর্কে আমরা ৪ নম্বর অধ্যায়ে আলোচনা করব। তারপর ৫ নম্বর আছে মৌলিক কর্তব্য। ৫ নম্বর আছে মৌলিক কর্তব্য। একটি দেশে বাস করতে হলে তার কর্তব্য থাকে। সেই নাগরিকদের কর্তব্য আছে। সেই কর্তব্য এবং নির্দেশমূলক নীতিসমূহ এবং একটি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে একটি রাষ্ট্র বা রাষ্ট্রে যে শাসন করবে সে কি রকম নীতি মালা মেনে চলবে, তার একটা নীতিগুলো নির্দেশমূলক নীতিসমূহ কিন্তু এই অধ্যায়ে আলোচনা করব। ৭ নম্বর, এখানে ৬ নম্বর কি আছে? ৬ নম্বর আছে যে ভারতীয় সংসদ ও পার্লামেন্ট। আমাদের যে ভারতীয় সংসদ, কেন্দ্রীয় যে আইনসভা, যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট কিন্তু ৬ নম্বর চ্যাপ্টারে আলোচনা করব। ৭ নম্বর কি আছে? কেন্দ্রীয় শাসন বিভাগ। কেন্দ্রীয় যে শাসন বিভাগ আছে সেই শাসন বিভাগ ৭ নম্বর অধ্যায়ে আলোচনার বিষয়। এবং ৮ নম্বর কি আছে? ৮ নম্বর রাজ্য শাসন বিভাগ ও রাজ্য আইনসভা। রাজ্য, ওটা তো গেল কেন্দ্র। ৭ নম্বর কেন্দ্র শাসন বিভাগ আর ৮ নম্বরে আছে রাজ্য শাসন বিভাগ। রাজ্যের শাসন বিভাগ কিভাবে চলে, রাজ্যের আইনসভা কিভাবে আইন টাইন প্রণয়ন করে এবং আইন কিভাবে ইমপ্লিমেন্ট করে, সেগুলো কিন্তু আমরা ৮ নম্বর অধ্যায়ে জানবো। ৯ নম্বরে কি আছে? ৯ নম্বরে আছে বিচার ব্যবস্থা। ভারতীয় বিচার ব্যবস্থা কেমন প্রকৃতির, কেন্দ্রে এবং আমাদের প্রত্যেকটা রাজ্যে কেমন বিচার ব্যবস্থা আছে, জেলায় কেমন বিচার ব্যবস্থা আছে, সেগুলো আমরা ডিটেলসে জানবো ৯ নম্বর অধ্যায় বিচার ব্যবস্থা চ্যাপ্টারে। তারপরে ১০ নম্বর আছে স্থানীয় স্বায়ত্তশাসন। স্থানীয় স্বায়ত্তশাসন বিভিন্ন এলাকাতে রুট লেভেলে, গ্রাউন্ড লেভেলে অর্থাৎ বিভিন্ন পঞ্চায়েতে এলাকায় যে স্থানীয় স্বায়ত্তশাসন বা স্থানীয় যে শাসন, নিজেই ভোট দিয়ে নির্বাচন করে নিজেই শাসন করা, এই যে স্থানীয় স্বায়ত্তশাসন, সেটা ১০ নম্বর অধ্যায়ে জানবো। তারপর ১১ নম্বর কি আছে? কেন্দ্র ও রাজ্য সম্পর্ক। কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক ক্ষেত্রে কি ভূমিকা পালন করছে সেগুলো আমরা দেখব এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং আমাদের যে ভারতের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটি আছে সেটা নিয়ে আলোচনা পাবো আমরা ১১ নম্বর অধ্যায়ে।
12 নম্বর অধ্যায় আছে সংবিধান সংশোধন। এবং সংবিধান তো আর আগে যেটা তৈরি হয়েছে সেটা তো ওদের চলবে না, সময়ের সঙ্গে সঙ্গে সংশোধনের প্রয়োজন। সেই সংবিধানের সংশোধন কিন্তু সংশোধনের পর্বটি 12 নম্বর অধ্যায়ে আলোচনা করব। এবং 13 নম্বর কি আছে? 12 নম্বর গেল সংবিধান সংশোধন, এবং 13 নম্বর আছে সাংবিধানিক ও স্বায়ত্তশাসিত সংস্থা। এবং বিভিন্ন সংবিধানে বিভিন্ন সংস্থার কথা বলা হয়েছে, এবং সেই সাংবিধানিক যে সংস্থা, সেই সংস্থা কিন্তু 13 নম্বর চ্যাপ্টারে আমি আলোচনা করব। 14 নম্বর জরুরি অবস্থা। যদি যদি দেশে বা রাজ্যে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে সেখানে আর নর্মালি শাসন আর চলবে না, তখন জরুরি শাসন ব্যবস্থা প্রয়োজন। যদি সরকার মনে করে যে জরুরি অবস্থা দরকার, তখন জরুরি বা এমার্জেন্সি তখন লাগু হবে। তো সেটা আমরা 14 নম্বর অধ্যায়ে জানবো। ঠিক আছে? 15 নম্বর অধ্যায়ে কি আছে? বিবিধ। এখানে বিভিন্ন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা কিন্তু এই 14টি টপিকে কিন্তু কমপ্লিট নেই। কিছু কিছু বিষয় আছে সেগুলো একটা বিবিধ বা মিসলেনিয়াস বা মিক্সিং একটা চ্যাপ্টার আছে। এখানে আমরা কিন্তু যে 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 বিষয়গুলো ছুটে যাচ্ছে সেগুলো আমরা কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করব। ঠিক এইভাবে আমাদের ধারাবাহিকভাবে চলবে এই একটা সিরিজটি পুরো কমপ্লিট সংবিধান কিন্তু আমরা একের পর এক ধারাবাহিকভাবে ক্লাসগুলি নিয়ে আসব। আশা করি তোমরা দেখবে এবং তোমাদের পরীক্ষার পথকে আরো সহজ করে তুলবে। এবং এই যে আলোচনাগুলি, এগুলো সমস্ত পরীক্ষা ডাব্লিউবিসিএস থেকে শুরু করে মিসলেনিয়াস, ক্লার্কশিপ এবং পুলিশের এসআই, কনস্টেবল এবং এসএসসি, গ্রুপ সি ডি সব এক্সাম, বিশেষ করে রেল, অন্যান্য সব পরীক্ষার জন্য উপকারী বা কার্যকরী হবে। চলো কথা না বাড়িয়ে আমরা প্রথম অধ্যায় অর্থাৎ ভারতের সংবিধান রচনার ইতিহাস ও গণপরিষদ অর্থাৎ এই চ্যাপ্টারটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। নম্বর ক্লাস নাম্বার 1 পলিটি। এখানে 1 নম্বর কোশ্চেন কি আছে? নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল গণপরিষদ? এখানে কার অধীনে বা কার তত্ত্বাবধানে গণপরিষদ তৈরি হয়েছিল? কে তৈরি করেছিল গণপরিষদ? ওয়াভেল প্ল্যান, না ক্যাবিনেট মিশন প্ল্যান, না মাউন্ট ব্যাটেন প্ল্যান, না ভারতীয় স্বাধীনতা আইন? এর ভিতরে 4টি অপশন আছে, এর কোনটা সঠিক উত্তর হবে? গণপরিষদ তৈরি হয়েছিল কোনটির অধীনে? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? ক্যাবিনেট মিশন প্ল্যান। সঠিক উত্তর হয়ে যাবে ক্যাবিনেট মিশন প্ল্যান। ঠিক আছে? এই গণপরিষদ যে আইন তৈরি করছে, সেই যে গণপরিষদ, সেই গণপরিষদ কার অধীনে তৈরি হচ্ছে? এই ক্যাবিনেট মিশন প্ল্যান এর আওতায়, এর তত্ত্বাবধানে কিন্তু ক্যাবিনেট মিশন প্ল্যান তৈরি হচ্ছে। ঠিক। 2 নম্বর কোশ্চেন কি আছে দেখে নেব। 2 নম্বর কোশ্চেন আছে গণপরিষদের সদস্যরা ছিলেন। এখানে গণপরিষদের সদস্যরা ছিলেন, কে ছিলেন গণপরিষদের সদস্য? এক হচ্ছে প্রত্যক্ষভাবে ভারতের জনগণ দ্বারা নির্বাচিত। এরা কি প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি যে জনগণ দ্বারা নির্বাচিত হয়েছিল, না সরকার কর্তৃক মনোনীত? সেই সময়তে যে সরকার ছিল সেই সরকার কর্তৃক মনোনীত ছিল, না বেছে বেছে মনের মতো মনোনীত? এমন। সি, যে প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। প্রাদেশিক আইনসভা, প্রত্যেকটা প্রায় রাজ্যে কি ছিল? আইনসভা ছিল। প্রাদেশিক আইনসভা মানে আঞ্চলিক আইনসভা ছিল, সেই আঞ্চলিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত। আর ডি হচ্ছে একমাত্র সামন্ত রাজার রাজ্যগুলির প্রতিনিধি। কোনটা সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে 2 সি, অর্থাৎ প্রাদেশিক যে আইনসভা ছিল সেই আইনসভার সদস্যগণ যাকে যাকে নির্বাচিত করেছিল তারাই হচ্ছে কি গণপরিষদের সদস্য ছিল। প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত ছিল গণপরিষদের সদস্যরা। 3 নম্বর কোশ্চেন দেখে নিই। 3 নম্বর কোশ্চেন আছে যে কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা? আমরা এর আগে দেখলাম যে গণপরিষদ কার আওতায় বা কার অধীনে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান, গেল একটা। আর দ্বিতীয় কোশ্চেন দেখলাম যে গণপরিষদের সদস্যরা কিভাবে নির্বাচিত হয়েছিল? প্রাদেশিক আইনসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত হয়েছিল।
2 নম্বর কোশ্চেন চলে গেল। এবার আমার 3 নম্বর কোশ্চেন কি আছে, কবে অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম সভা? এখানে 4টে অপশন আছে, 9 ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1947, 9 ডিসেম্বর 1948, আর ডি আছে 9 ডিসেম্বর 1949। সঠিক উত্তর হয়ে যাবে 9 ডিসেম্বর 1946। এখানে কিন্তু অপশান সবগুলোতে তারিখ কিন্তু একই, 9 ডিসেম্বর 9 ডিসেম্বর 9 ডিসেম্বর, কিন্তু এখানে আমরা সঠিক বছর হয়ে যাবে 1946, অর্থাৎ 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম সভা। গণপরিষদ তৈরি হয়ে গেল, এবার গণপরিষদের তো প্রথম যে উদ্বোধনী সভা, সেই দিনটা কি, 9 ডিসেম্বর 1946 সাল। ঠিক, চলো নেক্সট। 4 নম্বর কোশ্চেন কি আছে, যে ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদ যে তৈরি হচ্ছে, যেই সময়ে গণপরিষদ তৈরি হচ্ছে সেই সময়ে যে গণপরিষদের সদস্যগণ কত ছিল? 300 জন, 305 জন, 308 জন, নাকি 389 জন? যখন গণপরিষদ তৈরি হয়, প্রাথমিক অবস্থায় গণপরিষদের সদস্য ছিল 389 জন, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে ডি। ঠিক, চলো নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন কি আছে, আচ্ছা, 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন। 1946 সালে 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম সভা হয়েছিল। প্রথম সভা কবে হয়? 1946 সালে 9 ডিসেম্বর। ঠিক, এখন হচ্ছে এই সভায় সভাপতি তো একজন প্রয়োজন, কারণ তো নির্বাচিত 389 জন সদস্য নির্বাচিত হয়েছেন, তার ভিতরে তাদেরকে পরিচালনা করার জন্য তো একজন দরকার, তিনি হচ্ছে সভাপতি। আর সেই সভাপতি কে ছিলেন? ডক্টর জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, নাকি BN রাও, না BR আম্বেদকর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের সভাপতিত্ব, প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন। ওটা গেল। তবে অস্থায়ী যদি বলে, এটা কিন্তু রাজেন্দ্র প্রসাদ কিন্তু স্থায়ী সভাপতি ছিল, কিন্তু অস্থায়ী মানে কিছুদিনের জন্য ছিল হচ্ছে সভাপতিকে ডক্টর সচ্চিদানন্দ সিনহা, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। 6 নম্বর কোশ্চেন, আচ্ছা 6 নম্বর কোশ্চেন আছে, ভারতের সংবিধান রচনা করেছে কে? করেছে সংবিধান রচনা? ব্রিটিশ পার্লামেন্ট, ভারতের গণপরিষদ, না তৎকালীন প্রদেশগুলির প্রাদেশিক আইনসভার সদস্যগণ, না ভারতের জনগণ? এখানে 4টি অপশন আছে, কোনটা সঠিক উত্তর? সংবিধান রচনার জন্য তৈরি হয় ভারতীয় গণপরিষদ, তাহলে নিশ্চয় সংবিধান রচনা করবে কে? ভারতীয় গণপরিষদ রচনা করবে। আর এখানে ছিল এই তৎকালীন প্রদেশগুলির প্রাদেশিক আইনসভার সদস্যগণ কি করেছিল? এই গণপরিষদের যে নির্বাচিত সদস্যগুলো আছে তাদেরকে নির্বাচিত করেছিল। তাহলে সি উত্তর হবে না, উত্তর হবে ভারতের গণপরিষদ কিন্তু ডাইরেক্ট সংবিধান তৈরি করেছে। 7 নম্বর কোশ্চেন আছে, নিম্নলিখিত কোন সময় ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্যে গঠিত গণপরিষদ বিতর্কের মাধ্যমে ভারতীয় সংবিধান চূড়ান্ত করে? এখানে যে অপশনগুলি দিয়েছে, নভেম্বর 1946 থেকে নভেম্বর 1949, আর নভেম্বর 1946 থেকে নভেম্বর 1949, আর ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949, আর ডিসেম্বর 1947 থেকে নভেম্বর 1949। এখন হচ্ছে যে ভারতের সংবিধান যে ডক্টর আম্বেদকরের যে টিম, তার যে দল, তার যে কমিটি, সেই কমিটিকে দেওয়া হলো সংবিধান তৈরির কাজটি। ডক্টর আম্বেদকর সংবিধান রেডি করে ফেললো, খসড়া তৈরি করে ফেললো। এবার সেই খসড়ার ভিতরে কোনটা থাকবে, কোনটা কাটবে, কোনটা আরো যোগ হবে, বা কোথায় কোনো পরিবর্তন করা প্রয়োজন, তার জন্য তো যুক্তি তর্ক করা প্রয়োজন, বিতর্ক করা প্রয়োজন। তাই গণপরিষদে শুরু হয় বিতর্কের একটা বিতর্ক শুরু হয় কি নিয়ে? ওই যে খসড়া যে সংবিধান তৈরি করলো তা নিয়ে।
সেটার তো একটা সময় লাগবে, একদিনে তো আর রাতারাতি হয়ে যাবে না। তো কোন সময়ের মধ্যে এই বিতর্কটা চলেছিল এবং পরবর্তীতে সংবিধানকে ফাইনালাইজ করা হয় এবং যেটা সঠিক, যেটাকে সঠিক রূপদান যে একটা সময় করেছিল, সেটা কোন সময়ের মধ্যে, একটা সময়, একটা পিরিয়ডের মধ্যে কিন্তু এই বিতর্ক চলেছিল। ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949, অর্থাৎ সি উত্তর হয়ে যাবে সঠিক উত্তর। এই সময়, এই সময়ের মধ্যে কিন্তু ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949-এর মধ্যে যে গণপরিষদের বিতর্কের মাধ্যমে সংবিধান কিন্তু চূড়ান্ত হয়, সংবিধান গৃহীত হয়, সংবিধান চূড়ান্ত হয়, ফাইনালাইজ হয়। তাহলে ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949, ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949, এটা মনে রাখবো। তারপরে এবার 8 নম্বর কোশ্চেন কি আছে, যে কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়। এখানে একটা কথা আছে, স্থপতি, কি আছে, স্থপতি, এই যে স্থপতি, হুম, ভারতের সংবিধানের স্থপতি, বা বলা হয় ভারতীয় সংবিধানের কারিগর, বা ভারতের সংবিধানের জনক। হুম, তাহলে এখানে স্থপতি, কারিগর, যে যা কোনো কিছু তৈরি করছে, স্থপতি মানে যারা স্থাপনা তৈরি করে বা বড় অট্টালিকা তৈরি করে, তারা হচ্ছে স্থপতি। তো এখানে তো স্থপতি বলতে এখানে কি, এখানে হচ্ছে সংবিধানের যে রূপটা দিচ্ছে সেই একটা কারিগর। এখানে কাকে বলবো সংবিধানের স্থপতি? এ জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, আর সি রাজেন্দ্র প্রসাদ, ডি হচ্ছে বি এন রাও। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সংবিধান স্থপতি বলা হয় ডক্টর বি আর আম্বেদকরকে। সংবিধান তৈরি করছে যে খসড়া কমিটি, যে সংবিধান তৈরি করবে, সেই খসড়া কমিটির চেয়ারম্যান কে, ডক্টর বি আর আম্বেদকর। আরো তো সদস্য ছিল, সদস্যরা কিন্তু তারাও সংবিধান তৈরিতে ভূমিকা অবশ্যই পালন আছে, তারা অনেক ভূমিকা পালন করেছে, কিন্তু এখানে হেড বা চেয়ারম্যান কে ছিল, ডক্টর বি আর আম্বেদকর। তাই এই যে বেশি ক্রেডিট কার দিকে যাচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের দিকে, তাই সংবিধানের স্থপতি বলা হয় তাকে, সংবিধানের জনক বলা হয় তাকে। সংবিধানের সব থেকে বড় অবদান, তৈরিতে অবদান রেখেছেন ডক্টর বি আর আম্বেদকর। আর তিনি ছিলেন অনেক শিক্ষিত, উচ্চ শিক্ষিত, এবং অনেক বিষয়ের বা অনেক জ্ঞানের অধিকারী তিনি ছিলেন। আবার নেক্সট আমরা চলে যাব 9 নম্বর কোশ্চেন। ভারতীয় সংবিধানের খসড়া প্রস্তুতকারী গণপরিষদের সদস্য হলেন, ভারতের সংবিধানের খসড়া প্রস্তুতকারী গণপরিষদের সদস্যরা হলেন ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক মনোনীত, গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত, বিভিন্ন প্রদেশের প্রাদেশিক আইনসভা কর্তৃক নির্বাচিত, না ভারতের জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ কর্তৃক নির্বাচিত। এখন হচ্ছে যে গণপরিষদের সদস্য, এই কোশ্চেনটা কিন্তু এর আগে আলোচনা হয়েছে, যে গণপরিষদের সদস্যরা কোথা থেকে নির্বাচিত হয়েছিল, মানে কার মাধ্যমে নির্বাচিত হয়েছিল, গণপরিষদের সদস্য 389 জন প্রথম অবস্থায় ছিল। তো এখানে হচ্ছে পরে যখন পাকিস্তান ভাগ হয় তখন কমে যায়। তো এখানে হচ্ছে গেল যে এখানে এই কোশ্চেন এখানে পড়েছি যে বিভিন্ন প্রদেশের প্রাদেশিক যে আইনসভা ছিল, সেই আইনসভায় আইনসভার যে সদস্যগণ, তারা কি গণপরিষদের সদস্যদের নির্বাচিত করেছিলেন। তাহলে এটা সঠিক উত্তর আমাকে তোমরা দিবে, এটা কি 9C, এটা তো একবার হয়েছে কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনে দেখা অনেকবার কথা উল্টো দিবে, উল্টো উল্টো করে দিবে, কথা ঘুরিয়ে দিবে, কিন্তু ধরে নিতে হবে। সোজা সত্যি, সোজা 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 একটা কোনো সময় প্রশ্ন থাকবে, কোনো সময় একটু ঘুরিয়ে দিবে। বড় বড় পরীক্ষাগুলো নাকি হয়, এটা তো ইউপিএসসিতে এসেছে, ইউপিএসসিতে কোশ্চেনটা এসেছে, হুম, ইউপিএসসিতে এসেছে, কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে তাই, তাছাড়া কিছুই না। এবার 10 নম্বর কোশ্চেন দেখে নেব। 10 নম্বর কি আছে, যে এখানে আহ, মানে সময় অনুযায়ী সাজাতে হবে, কালানুক্রমে সাজাবো। এই যে এই আইনগুলি তৈরি হয়েছে, কোনো না কোনো সময় তৈরি হয়েছে আইনগুলো, কোনটা আগে তৈরি হয়েছে এবং পর পর এভাবে ধারাবাহিকভাবে সময় অনুযায়ী বা ক্রোনোলজিক্যাল অর্ডার অনুযায়ী সাজাও, ঠিক আছে, কালানুক্রমে সাজাও। এখানে যদি ওই সালগালা উল্লেখ আছে, এই সালগালা কিন্তু পরীক্ষাতে উল্লেখ থাকবে না, হ্যাঁ, এগুলো কিন্তু উল্লেখ থাকবে না, এখানে উল্লেখ করে দিয়েছে, এটা ভুল করেছে, কিন্তু এটা উল্লেখ থাকবে না। তো কোনটা আগে এসেছে, রেগুলেটিং অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট হচ্ছে 1773, হুম,
পিটের ভারত শাসন আইন, তার 1 বছর পরেই পিটের ভারত শাসন আইন 1774, আর চার্টার অ্যাক্ট হচ্ছে 1813, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, তার মানে 1 2 3 4 পর পর আছে, তার মানে 10-এর এই হবে সঠিক উত্তর, সেটা এই হবে সঠিক উত্তর, 1 2 3 4 পর পর আছে, তাই। তবে এই যে আইনগুলো কোন ইয়ারে চালু হচ্ছে বা কোন সময়ে পাস হচ্ছে, কিন্তু এটা মনে রাখতে হবে যে রেগুলেটিং অ্যাক্ট 1773, এটা যেমন খুব 1773 এরকম আসে, রেগুলেটিং অ্যাক্ট 1773 পিটের ভারত শাসন। তবে রেগুলেটিং অ্যাক্টটা বেশি গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, এটাও ঠিক আছে। চার্টার অ্যাক্ট, চার্টার ট্রায়াঙ্গেল একটু জেনে নেবো। 11 নম্বর কোশ্চেন কি আছে, যে ভারতীয় সংবিধানের বৃহত্তর উৎস কোনটি? ভারতের সংবিধানের বৃহত্তর উৎস, আমাদের যে সংবিধান তৈরি হচ্ছে, সংবিধান কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনুপ্রাণিত হচ্ছে। বিভিন্ন দেশের যে সংবিধান আছে সেই সংবিধানের থেকে বিভিন্ন তথ্য গ্রহণ করছে। তো সব থেকে অনেক জায়গাতেই গ্রহণ করছে, কিন্তু সব থেকে বৃহত্তর উৎস মানে সব থেকে বেশি সংবিধানের আইন কানুন কোথা থেকে সবচেয়ে বেশি নেওয়া হয়েছে, সেটা কি 1919 সালের ভারত শাসন আইন, নাকি 1935 সালের ভারত শাসন আইন, না 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন? দিয়েছে কোনোটাই নয়। আমাদের ভারতের সংবিধানের বেশিরভাগ অংশ 1935 সালে একটা আইন পাশ হয়েছিল, 1935 সালে একটা আইন পাশ হয়েছিল যেটা ভারত শাসন আইন। আর সেই 1935 সালে যে ভারত শাসন আইন আছে সেই আইন থেকে কিন্তু সেই যে আইন আছে সেই আইন থেকে অনেক কিছু কিন্তু আমাদের সংবিধানে ঢোকানো হয়। তাহলে এখানে সঠিক উত্তর যাবে 11 বি হবে সঠিক উত্তর। তারপর 12 নম্বর কোশ্চেন দেখে নেব কি আছে, কোন আইনের দ্বারা ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব হয়? এখন হচ্ছে আগের তো কি হলো, যখন গণপরিষদ গঠন হচ্ছে তখন ভারত পাকিস্তান কি হিসাবে একসঙ্গে ছিল, কিন্তু পরবর্তীতে পাকিস্তান চাইলো যে না আমরা আলাদা থাকবো, আমরা হচ্ছে ভারতের সঙ্গে থাকবো না, আলাদা রাষ্ট্রের একটা দাবি করলো এবং একটা আইন পাশ হয়েছিল। সেই আইনের মাধ্যমে কিন্তু যে কোনো আগে ছিল কিন্তু পরবর্তীতে আলাদা হতে গেলে তো আইনের মাধ্যমে হতে হবে, এমনি এমনি তো হওয়া হবে না। তো তার জন্য কি হলো, একটা আইন পাশ হয়েছিল, সেই আইনটা কি ভারতের স্বাধীনতা আইন, ভারতীয় স্বাধীনতা আইন। এই আইনের মাধ্যমে ভারতের স্বাধীনতা আইন, এই আইনের মাধ্যমে কিন্তু ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের কিন্তু উদ্ভব হয়েছে। পাকিস্তান আলাদা হয়েছে এই আইনের মাধ্যমে, ভারতের স্বাধীনতা আইন। 12 নম্বর কোশ্চেন চলে গেল। এবার আমি 13 নম্বর কোশ্চেন দেখবো। 13 নম্বর কি আছে, দ্বৈত শাসন প্রথম চালু হয়, দ্বৈত শাসন প্রথম চালু হয় কোন সময়ে? মরলি মিন্টো সংস্কার সময়ে, নাকি মন্টেগু চেমসফোর্ড সংস্কার, সাইমন কমিশন প্ল্যান, 1935 সালে ভারত শাসন আইন, কোন সময়? দ্বৈত শাসন তো দ্বৈত শাসন হচ্ছে মন্টেগু চেমসফোর্ড সংস্কার। এই মন্টেগু আর চেমসফোর্ডের সময়কালে কিন্তু এই দ্বৈত শাসন প্রথম চালু হয়। দ্বৈত শাসন প্রথম চালু হয় কত, মন্টেগু এবং চেমসফোর্ডের সময়কালে। যে মন্টেগু চেমসফোর্ড যে বিভিন্ন আমাদের ভারতীয়দের শাসন করার ক্ষেত্রে কিছু সংস্কার নিয়ে এসেছিল, মন্টেগু চেমসফোর্ড সংস্কার, সেই সময় কিন্তু দ্বৈত শাসন প্রথম চালু হয়, দ্বৈত শাসন। কেন্দ্র এবং প্রদেশে এবং দুই জায়গাতে শাসন থাকবে, দ্বৈত শাসন। মন্টেগু চেমসফোর্ড সংস্কার। 14 নম্বর কোশ্চেন কি আছে দেখে নেব, যে নিচের কোনটি 1919 সালের ভারত শাসন আইনের প্রধান বৈশিষ্ট্য ছিল? 1919 সালে যে ভারত শাসন আইন পাশ হয়েছিল তার প্রধান বৈশিষ্ট্যটা কি ছিল? এখানে মুসলিমদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী গঠন, কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভাগুলির পুনর্গঠন ও বিস্তার, এবং কেন্দ্র কর্তৃক আইনসভার ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এখানে হচ্ছে কেন্দ্রীয় ও প্রাদেশিক যে আইনসভাগুলি পুনর্গঠন ও বিস্তার, কেন্দ্রীয় প্রাদেশিক যে আইনসভা আছে তার হচ্ছে পুনর্গঠন করা, এবং তার হচ্ছে প্রাদেশিক এবং কেন্দ্র যে আইনসভাগুলো সেগুলোকে আরো একটু বিস্তারিত করা মানে আরো সদস্য সংখ্যা বাড়ানো, পুনরায় গঠন করা। সেটাই হচ্ছে, ওটা কিন্তু 1919 সালের ভারত শাসন আইনে বলা ছিল। তাহলে দুইও ঠিক।
আর হচ্ছে কেন্দ্র কর্তৃক আইনসভার ক্ষমতার বিকেন্দ্রীকরণ। কেন্দ্র কর্তৃক মানে আইনসভার ক্ষমতার বিকেন্দ্রীকরণ কার মাধ্যমে হবে? কেন্দ্র কর্তৃক সেন্ট্রাল। তো এখানে 2 আর 3 সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে সত্য হচ্ছে ডি। ডি হচ্ছে 2 আর 3 সঠিক উত্তর হয়ে যাবে। তার মানে 1919 সালে ভারত শাসন যে আইন ছিল, সেই আইনের প্রধান বৈশিষ্ট্য ছিল কি? যেহেতু এক হচ্ছে কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলোর পুনর্গঠন ও বিস্তার, আর কেন্দ্র কর্তৃক আইনসভার ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ঠিক, এখানে হচ্ছে 2 আর 3 হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। 15 নম্বর কি আছে? ভারতের যে জাতীয় পতাকা, আমাদের দেশের কি জাতীয় পতাকা আছে? সে জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছে। এই তো জাতীয় পতাকার মুখের কথাতে তো হয়ে যায়নি। এখানে কিন্তু একটা ওই যে কমিটি ছিল, সেই কমিটি তো গ্রহণ করবে গণপরিষদ। তো গণপরিষদই তো সে গঠন করছে, এই গৃহীত গ্রহণ করছে যে আমাদের পতাকাটা কেমন হবে। অনেকে তো অনেক পতাকা হয়তো বলবে, কিন্তু একটা পতাকা নির্দিষ্ট করে সেই পতাকাটিকে নির্বাচন করা এবং গ্রহণ করা কার দায়িত্ব? সেটা গণপরিষদের দায়িত্ব। তাই প্রশ্ন হলো যে গণপরিষদ যে এটাকে গৃহীত করছে বা গ্রহণ করছে, যে আমাদের জাতীয় পতাকা যেমন আছে এখনকার, সেটা কবে গ্রহণ করছে? জুলাই 1947, আগস্ট 1947, না জুলাই 1948, নাকি জুলাই 1950? তখন জুলাই, এখানে জুলাই 3টি জুলাই আছে, তো জুলাই হবে। কিন্তু জুলাই 1947 স্বাধীনতার আগেই হবে, কারণ পতাকা তো আগে লাগবে। পতাকা আমাদের দেশে যদি পতাকা উত্তোলন করি, তাহলেই পতাকা লাগবে স্বাধীনতার আগে। তাহলে জুলাই 1947। হুম, আগস্ট মানে স্বাধীনতার আগে। জুলাই, জুলাই, মে, জুন, জুলাই, আগস্ট, জুলাইয়ের পরে তো আগস্ট। তাহলে কি হবে? 1947 জুলাই। তাহলে জাতীয় পতাকা গণপরিষদ দ্বারা গৃহীত হয় জুলাই 1947, কারণ স্বাধীনতার আগেই তো দরকার আমার পতাকা। তাহলে গণপরিষদ সেভাবে জুলাই 1947 সালে পতাকা গ্রহণ করে নিয়েছে। 16 নম্বর কোশ্চেন দেখে নেব কি আছে, যে গণপরিষদ সংক্রান্ত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? এটি প্রাপ্তবয়স্কদের দ্বারা গঠিত নয়, 1 নম্বর। 2 নম্বর আছে এটি প্রত্যক্ষ নির্বাচনের ফল। 3, এটি বহুদলীয় সংগঠন। 4, এটি অন্যান্য কমিটি দ্বারা কার্য সম্পন্ন করে। এখানে কোনটা সঠিক হবে? এখানে কোন তথ্যটি সঠিক? এখানে গণপরিষদ সংক্রান্ত কোন তথ্যটি সঠিক? এখানে হচ্ছে 1 আর 4 কি সঠিক আছে। এটি প্রাপ্তবয়স্কদের দ্বারা গঠিত নয়, আর এটি অন্যান্য কমিটি দ্বারা কার্য সম্পন্ন করে। এখানে বিভিন্ন কমিটি ছিল, সেই কমিটির দ্বারাও কিন্তু অনেক কার্য সম্পন্ন করে। হুম, এটি প্রাপ্তবয়স্কদের দ্বারা গঠিত নয়, আর এটি হচ্ছে অন্যান্য কমিটির দ্বারা কার্য সম্পন্ন করে। এটাই হচ্ছে সঠিক উত্তর হবে। সংবিধান সভার সভাপতি কবে, আচ্ছা, সংবিধান সভার সভাপতি কবে সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান গৃহীত বলে ঘোষণা করা হয়? হ্যাঁ, এবার হচ্ছে আমাদের সংবিধানে স্বাক্ষর করছে কি বলে সংবিধান গ্রহণ করা হচ্ছে, কবে সেটা সংবিধান গ্রহণ করা হচ্ছে, অ্যাডপ্টেড কবে হচ্ছে? 1949 সালে 26শে নভেম্বর, নাকি 1949 সালের 6 ডিসেম্বর, 1949 সালের 14ই নভেম্বর, 1950 সালের 15ই আগস্ট? সংবিধান গ্রহণ করা হচ্ছে কবে? 1949 সালের 26শে নভেম্বর। উনিশশো 1949 সালের 26শে নভেম্বর। এর আগে আমরা কি দেখলাম, যে সংবিধান তো তৈরি হয়ে গেল, ডক্টর বি আম্বেদকর খসড়া সংবিধান তৈরি করলো, কিন্তু তার জন্য বিতর্ক সময় দরকার। সে একটা সময়, কোন সময়টা সেটা? ডিসেম্বর 1946 থেকে নভেম্বর 1949। তাহলে আমার সংবিধানের বিতর্কের অবসান ঘটছে কবে? 1949 সালে 25শে নভেম্বর। কিন্তু এখানে স্বাক্ষর হয়ে যাচ্ছে কবে? 1949 সালে 26শে নভেম্বর। এই দিনে কি সংবিধান গৃহীত হচ্ছে? 17 নম্বর চলে গেল। এবার 18 নম্বর কোশ্চেন আছে, দেখবো যে গণপরিষদ বি আর আম্বেদকরের নেতৃত্বে খসড়া কমিটি গঠন করেন। এ কত সালে গঠন করেছিল? 13ই ডিসেম্বর 1939, 22শে জানুয়ারি 1947, 3ই জুন 1947, 29শে আগস্ট 1947। এটা কি? এটা হচ্ছে গণপরিষদ
যে বি আর আম্বেদকরের চেয়ারম্যান বা বি আর আম্বেদকরের সভাপতিত্বে খসড়া কমিটি তৈরি হয়েছিল, সেটা গঠিত হয়েছিল 29 আগস্ট, আগস্ট মাসে 1947। খসড়া কমিটি গঠন করা 29 আগস্ট 1947, 29 আগস্ট 1947। ঠিক আছে, 29 আগস্ট 1947 সালে খসড়া কমিটি গঠিত হয়েছিল। 19 নম্বর কোশ্চেন কি আছে, যে সংবিধানে খসড়া বলেছিলেন, কমিটির পূর্বে প্রস্তাবনার কথা বলেছিলেন। আচ্ছা, এখানে কি বলেছে, যে এখানে ভুল আছে, সংবিধানে খসড়া কমিটির পূর্বে, এই বলেছিলেন এখানে কাটা যাবে, এখানে এটা হচ্ছে কি হবে, কাটা হবে। সংবিধানের খসড়া কমিটির পূর্বে প্রস্তাবনার কথা, মানে সংবিধানের যে খসড়া তৈরি করবে গোটা সংবিধানের খসড়া, তার আগে কি দরকার, প্রস্তাবনা। আর এই কথা কে বলেছিল, এটা কে বলেছে, জওহরলাল নেহরু, বি আর আম্বেদকর, বি এন রাও, মহাত্মা গান্ধী। জওহরলাল নেহরু, এই কথা জওহরলাল নেহরু বলেছে, যে সংবিধানে খসড়া তৈরি করার আগে আগে প্রস্তাবনা তৈরি করার কথা বলেছিল, মানে প্রস্তাবনা মানে আগে সংবিধানটা কেমন হবে, ভূমিকাটা কেমন হবে, সেটা তৈরি করার কথা কে বলেছে, বলেছিল হচ্ছে জওহরলাল নেহরু। ভালো কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন কি আছে দেখে নিব, যে ভারতীয় সংবিধানে খসড়া কমিটিতে কতজন সদস্য অন্তর্ভুক্ত হয়েছিল। এবার খসড়া কমিটি, বারবার খসড়া কমিটি 29 আগস্ট পেলাম, 29 আগস্ট 1947 সালে খসড়া কমিটি তৈরি হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে। আর এখানে কতজন সদস্য অন্তর্ভুক্ত হয়েছিল, 7 জন। কজন, 7 জন, 9 জন, 1 জন, 13 জন, এখানে সঠিক উত্তর হবে 7 জন। খসড়া কমিটিতে কতজন সদস্য ছিলেন, 7 জন। তারপর নেক্সট নেক্সট আমরা দেখবো 21 নম্বর কোশ্চেন আছে, ভারতীয় যে গণপরিষদের সদস্যরা ছিলেন না, এর ভিতর কে সদস্য ছিলেন না, বল্লভভাই প্যাটেল, জয়প্রকাশ নারায়ণ, আচার্য জে বি কৃপালিনী, আর কে এম মুন্সি। কৃপালিনী হবে, কৃপালিনী, কৃপালিনী, ওকে। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে, জয়প্রকাশ নারায়ণ এ কিন্তু গণপরিষদের সদস্য ছিলেন না। বল্লভভাই প্যাটেল, আচার্য জে বি কৃপালিনী, কে এম মুন্সি সবাই কিন্তু গণপরিষদের সদস্য ছিলেন, কিন্তু জয়প্রকাশ নারায়ণ ছিলেন না সদস্য। 22 নম্বর কি আছে, খুব ভালো কোশ্চেন, যে গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান তৈরি করতে কতদিন সময় লেগেছিল। আমাদের সংবিধান তৈরি করছে কে, গণপরিষদ। গণপরিষদ কিভাবে নির্বাচিত হচ্ছে, প্রাদেশিক যে বিভিন্ন আইনসভাগুলি আছে তাদের দ্বারা কিন্তু নির্বাচিত হচ্ছে গণপরিষদের সদস্যরা। কতজন ছিল সদস্য, প্রাথমিক অবস্থা ছিল 389 জন, আগে পড়লাম। এবার বলছে যে আমাদের যে গণপরিষদ সংবিধানটা তৈরি করছে, সেই সংবিধান তৈরি করতে কতদিন সময় লাগছে, কতদিন সময় নিচ্ছে। মনে রাখবে প্রায় 3 বছর। প্রায় 3 বছর, এর কোনটা আছে, 2 বছর 7 মাস 23 দিন, এটা তো না। 2 বছর 11 মাস 18 দিন, মোটামুটি 3 বছরে 2 দিন কম হচ্ছে, এই 2 দিন না 12 দিন মতো কম হচ্ছে, তাহলে এটাই হচ্ছে কাছাকাছি সময়, তাহলে প্রায় 3 বছর, 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, তাহলে কি হলো, আমরা পেলাম যে গণপরিষদ সংবিধান তৈরি করছে 2 বছর 11 মাস 18 দিন নিচ্ছে। আর খসড়া কমিটি কে তৈরি করছে, ডক্টর বি আর আম্বেদকর, তার চেয়ারম্যান ডক্টর বি আর আম্বেদকর। আর কত সালে, 29 আগস্ট 1947। তারপরে নেক্সট কি দেখবো, যে গণপরিষদের প্রথম সভার প্রথম দিনে সভাপতিত্ব করেছিলেন কে। এর আগে আমরা কোশ্চেনটা আলোচনা করলাম, যে গণপরিষদের প্রথম যে সভা হয়েছিল 1946 সালের 9 ডিসেম্বর, পেয়েছি। 1946 সালের 9 ডিসেম্বর হচ্ছে প্রথম সভা হয়েছিল গণপরিষদের। এর আগে কিন্তু এই ডক্টর সচ্চিদানন্দ সিনহা কিন্তু ছিল না অপশনে, তার জন্য আমরা রাজেন্দ্র প্রসাদ আমরা সঠিক উত্তর দিয়েছিলাম। কিন্তু অপশন যদি এরকম থাকে, রাজেন্দ্র প্রসাদ, ডক্টর সচ্চিদানন্দ সিনহা, বি আর আম্বেদকর, এইচ ভি কামাত, তাহলে কিন্তু সঠিক উত্তর এটা কিন্তু হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা। কারণ সবার যেদিন প্রথম সভা হয় সেদিন কিন্তু সচ্চিদানন্দ সিনহাই প্রথম সভাপতি ছিল। এবার সঠিক সঠিক উত্তর।
এখানে রাজেন্দ্র প্রসাদ উত্তর আছে, এই অপশানে আছে, এবং সচ্চিদানন্দ সিনহাও অপশানে আছে, কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা। এই হচ্ছে সঠিক উত্তর। কিন্তু ওই কোশ্চেনের ক্ষেত্রে যে অপশানে যা ছিল তার ভিতরে রাজেন্দ্র প্রসাদ হচ্ছে সভাপতি ছিল, প্রথম দিনে সভাপতি ছিল কিন্তু অ্যাকচুয়ালি সচ্চিদানন্দ সিনহা। যদি সচ্চিদানন্দ সিনহা না থাকে অপশানে, তাহলে রাজেন্দ্র প্রসাদ মেরে দেবো। ঠিক আছে, গেল। এটা সিজিএল এসছে কোশ্চেনটা। তার মানে বাবা অনেক সময় দেয় যে গণপরিষদের প্রথম স্থায়ী আর অস্থায়ী দুই রকমের কোশ্চেন হয়। গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতিকে ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এই হচ্ছে বয়স্ক জনিত কারণে, মানে অনেক ওখানে যে গণপরিষদের সদস্যরা ছিল তার ভিতরে সব থেকে বয়স্ক, মানে অভিজ্ঞ বয়স্ক কারণে একে কি সভাপতি নির্বাচিত করেছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে। সবথেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন, বয়োজ্যেষ্ঠ সব থেকে বয়স্ক ব্যক্তি ছিলেন সচ্চিদানন্দ সিনহা, এবং সভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে স্থায়ীভাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের চেয়ারম্যান বা সভাপতিত্ব গ্রহণ করেন। 24 নম্বর কোশ্চেন দেখে নিব। ভারতের সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? ঘোষণা করা হয়, ঘোষণা করা হয় মানে কি, এখানে কিন্তু ঘোষণাও থাকে এরকম কোশ্চেনে, বা অনেক সময় থাকে যে কোন সময়ে সংবিধান লাগু হয়, সংবিধান কার্যকারী হয়, কেম ইন্টু ফোর্স, লাগু হয়। তো কোন সময়ে সংবিধান লাগু হয়, কার্যকরী হয়, ঘোষিত হয়? ঘোষিত বলতে সবার জনগণের মধ্যে সবার মধ্যে ঘোষণা হয়, মানে সেটা লাগু হয়ে যাচ্ছে। এটা 26শে জানুয়ারি 1950 সাল। 1950 সাল, এখানে হচ্ছে 1950 সাল হবে, 26শে জানুয়ারি 1950 সাল। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 26শে জানুয়ারি 1950 সাল। এটা যে ভারতের সংবিধান এই তারিখে কিন্তু ঘোষণা করা হয়। 25 নম্বর কোশ্চেন কি আছে দেখে নিব। ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা সংবিধান রচনার দাবি কখন সরকারিভাবে জনগণের করে? আচ্ছা, এখানে ভারতের জাতীয় কংগ্রেস সংবিধান রচনার দাবি সরকারিভাবে জনগণের দ্বারা সংবিধান রচনার দাবি করে, জনগণের দ্বারা সরকারিভাবে। কে দাবি করছে? জাতীয় কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেস সংবিধান রচনার দাবি করে সরকারিভাবে, এবং কার মাধ্যমে? জনগণের মাধ্যমে, জনগণের দ্বারা। ভারতের জাতীয় কংগ্রেস, দ্বারা হবে না, ভারতের জাতীয় কংগ্রেস দ্বারা সংবিধান রচনার দাবি কখন সরকারিভাবে জনগণের দ্বারা, জনগণের দ্বারা হয়। আচ্ছা, ভারত জাতীয় কংগ্রেস কবে সংবিধান রচনার দাবি কখন সরকারিভাবে জনগণের দ্বারা হয়? মানে ভারতের জাতীয় কংগ্রেস সংবিধান রচনার দাবি করছে, কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস তো জনগণকে নিয়েই যখন দাবিটা করছে, সেটা কোন সময়? ভারতের জাতীয় কংগ্রেস সংবিধান যে রচনার দাবি করছে জনগণকে নিয়ে, সেটা সরকারিভাবে জনগণকে নিয়ে কে করছে? না তো ভারতের জাতীয় কংগ্রেস। সংবিধান রচনার দাবি এটা কোন সালে? 1919 সালে, না 1929, 1935, নাকি 1947? সঠিক উত্তর হয়ে যাবে 1919 খ্রিস্টাব্দে। 1919 খ্রিস্টাব্দে কিন্তু ভারতের জাতীয় কংগ্রেস জনগণকে নিয়ে সরকারিভাবে সংবিধানের রচনার দাবি করছে 1919 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে সঠিক উত্তর। সংবিধান রচনার দাবি কিন্তু দীর্ঘ পুরনো, কিন্তু সংবিধান সেই দাবি করতে করতে, রচনার দাবি করতে করতে 1946 সালে ক্যাবিনেট মিশন যে প্ল্যান করছে, সেই প্ল্যানের আওতায় কি গণপরিষদ তৈরি হচ্ছে, আর সেই গণপরিষদ সংবিধান রচনার কি দায়িত্বটা কিন্তু পালন করছে। 26 নম্বর কোশ্চেন দেখে নেব কি আছে। 26 নম্বর কোশ্চেন আছে, কোন আইনে সর্বপ্রথম ভারতের যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে? একটা আইন ছিল, সেই আইনে কি আছে? ভারতের যে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে, সেই আইনটা কোন আইন? 1909 খ্রিস্টাব্দে মল্ল মিন্টো সংস্কার আইন, 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন, নাকি 1947 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন?
এখানে ভারতে যে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে, ভারতে যে যুক্তরাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে, সেই আইনটা কোথায়, সেটা হচ্ছে 1935 খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইন আছে। অর্থাৎ আমাদের যে যে ভারত শাসন আইনের মাধ্যমে আমরা বেশি আইন গ্রহণ করেছি, যেখান থেকে আমরা বেশি আইন, বিভিন্ন ধারা আমরা যেখান থেকে কালেক্ট করেছি, যেখান থেকে ইন্সপায়ার হয়েছি, গ্রহণ করেছি যেখান থেকে, সেটাই হচ্ছে 1935 সালে ভারত শাসন আইন। আর এই ভারত শাসন 1935 সালের আইনেই যুক্তরাষ্ট্র গঠনের কথা কিন্তু বলা হয়েছে। 27 নম্বর কোশ্চেন কি আছে দেখিনি। সংবিধানের খসড়া কমিটিতে সভাপতিকে নিয়ে সদস্য সংখ্যা ছিল কে? এটা কিন্তু এর আগে একবার পড়লাম যে খসড়া কমিটিতে কতজন সদস্য ছিল? 7 জন ছিল। এখন ওই সভাপতিকে নিয়ে 7 জন, অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকর চেয়ারম্যান, একে নিয়ে হচ্ছে 7 জন। তাহলে 1 + 6 = 7। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? 7। খসড়া কমিটিতে সভাপতি অর্থাৎ ডক্টর বি আর আম্বেদকরকে নিয়ে 7 জন ছিল। 27 নম্বর 28 নম্বর কোশ্চেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নিম্নলিখিত গণপরিষদের কোন কমিটির সদস্য ছিলেন না? ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন কমিটি, এখানে 4টে কমিটি আছে, সেই কমিটির মধ্যে একটা কমিটিতে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু সদস্য ছিলেন না। ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটি, অর্ডার অফ বিজনেস কমিটি, অ্যাড হক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ, কমিটি অফ দ্য রুলস অফ প্রসিডিউর। এখানে যে বিজনেস কমিটি আছে না, বিজনেস কমিটি, অর্ডার অফ বিজনেস কমিটি, এই কমিটির সদস্য কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন না। তিনি ছিলেন ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটি, অ্যাড হক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ, ফ্ল্যাগের উপর যে কমিটি, যে ফ্ল্যাগ কোন ফ্ল্যাগটি গৃহীত হবে ভারতের জন্য, সেটা সেই কমিটি ছিল সদস্য। এবং কমিটি এবং বিভিন্ন যে পার্লামেন্টারি যে প্রসেস, যে কমিটি অফ দ্য রুলস অফ প্রসিডিওর, বিভিন্ন গণপরিষদ পরিচালনা করার ক্ষেত্রে যে রুলস নিয়মকানুন আছে, সেগুলো প্রসিডিওর করার ক্ষেত্রে ইনি কিন্তু এটা সদস্য ছিল। তাহলে এখানে কিন্তু অর্ডার অফ বিজনেস কমিটি, এই কমিটির সদস্য ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন না। তার মানে ফিনান্স অ্যান্ড স্টাফ কমিটির সদস্য ছিলেন, অ্যাড হক কমিটি অন ন্যাশনাল ফ্ল্যাগ এর কমিটি ছিলেন, এই কমিটির সদস্য ছিলেন, কমিটি অফ দ্য রুলস অফ প্রসিডিওর এর কমিটির সদস্য ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, এটা ডাব্লিউবিসিএস মেনের কোশ্চেন। এখানে কিন্তু সব কোথায় এসেছে কোশ্চেনগুলো উল্লেখ করা আছে, তোমরা একটু দেখে নেবে। গণপরিষদের মৌলিক অধিকার সাব কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের যে মৌলিক অধিকার ছিল, মৌলিক অধিকার, একটা দেশে বসবাস করতে গেলে তার প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার প্রয়োজন। আর কি কি অধিকার থাকা দরকার, তার কমিটি ছিল, মেন কমিটি ছিল এবং সাব কমিটি ছিল, কমিটির ভিতরে আর একটা কমিটি। তো এই সাব কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সাব কমিটির চেয়ারম্যান মৌলিক অধিকারের উপরে সাব কমিটির চেয়ারম্যান কে ছিলেন? জেবি কৃপালিনী তিনি ছিলেন মৌলিক অধিকারের যে সাব কমিটির চেয়ারম্যান ছিলেন, জেবি কৃপালিনী বা সভাপতি ছিলেন। 30 নম্বর কোশ্চেন আছে যে গণপরিষদের সভাপতি কে ছিলেন? এই কোশ্চেনটা আগে পড়লাম যে স্থায়ী সভাপতি, অস্থায়ী সভাপতি, গণপরিষদের প্রথম সভাপতি। ঠিক আছে, স্থায়ী সভাপতি কে প্রথম? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অস্থায়ী সভাপতি ডক্টর সচিদানন্দ সিনহা। যদি বলে প্রথম যে সভা হয়েছিল, সেই সভার সভাপতি কে ছিল? ডক্টর সচিদানন্দ সিনহা। কিন্তু এখানে কোশ্চেনটা করেছে যে গণপরিষদের সভাপতি কে ছিলেন, এখানে সোজাসুজি উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক, এবার 31 নম্বর কোশ্চেন কি দেখে নেব যে মন্টেগু হবে এখানে, মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট সংযুক্ত ছিল। এটা কোন কোন সালের ভারত শাসন আইন? 1918, 1920, 1930, 1919? যে মন্টেগু চেমসফোর্ড যে আইন, সেটা কোন সালে? 1919 সালে ভারত শাসন আইন। মন্টেগু চেমসফোর্ড, এটা হচ্ছে 1919 সালে ভারত শাসন আইন। মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট 1919 সালে ভারত শাসন আইন। তাহলে 32 নম্বর কোশ্চেন দেখে নেব যে কোন আইনের দ্বারা ভারতীয় পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় পরিণত হয়? কোন আইনের দ্বারা ভারতীয় পার্লামেন্ট দ্বিকক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষ বিশিষ্ট আইনসভায় পরিণত হয়? এটাকে আমরা যে দ্বিকক্ষ বিশিষ্ট 1935 সালের ভারত শাসন আইন আছে, সেই আইনের মাধ্যমে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় পরিণত হয় ভারতীয় সংবিধান, এই ভারতীয় সংসদ।
ভারতীয় সংসদ বা ভারতীয় পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট আইন হিসেবে পরিণত হয় 1935 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। আবার আমরা এর আগে পড়েছি যে 1935 সাল এর যে ভারত শাসন আইন সেটাই ছিল সংবিধান রচনার সবচেয়ে বড় একটা উৎস, এখান থেকে অনেক কিছু গ্রহণ করা হয়েছে। আর একটা কি মন্টেগু চেমসফোর্ড, এটা 1919। তারপর নেক্সট নেক্সট আছে দেখবো 33 নম্বর কোশ্চেন আছে 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী যুক্তরাষ্ট্রে অবশিষ্ট ক্ষমতা প্রদান করা হয়েছে কাকে? অবশিষ্ট যেটা বেঁচে যাচ্ছে অবশিষ্ট ক্ষমতা, সেই ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? প্রাদেশিক আইনসভাকে, যুক্তরাষ্ট্রীয় আইনসভাকে, গভর্নর জেনারেলকে, না প্রাদেশিক গভর্নরকে? যে অবশিষ্ট ক্ষমতা সেটা দেওয়া হচ্ছে গভর্নর জেনারেলকে। যে 1935 সালে যে আইন আছে সেই আইনে কিন্তু যুক্তরাষ্ট্রে অবশিষ্ট ক্ষমতা গভর্নর জেনারেলকে দেওয়া হয়েছে। 34 নম্বর কোশ্চেন কি আছে 1946 খ্রিস্টাব্দের অন্তর্বর্তীকালীন সরকারের পার্লামেন্টের সদস্য সংখ্যা কত ছিল? 1946 খ্রিস্টাব্দে সরকার গঠন করেছিল, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিল একটা নির্দিষ্ট অল্প সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে গঠন হয়েছিল। সেখানে পার্লামেন্টের সদস্য সংখ্যা কত ছিল? 296, 313, 316, 318। এখানে সঠিক উত্তর হচ্ছে 296। যে অন্তর্বর্তীকালীন যে সরকার ছিল সেখানে পার্লামেন্টের সদস্য কত ছিল? 296 জন। পার্লামেন্টের সদস্য 296 জন ছিল। 35 নম্বর কি আছে কোন আইন অনুসারে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পদে সৃষ্টি হয় বা ক্যাগ? এই যে ক্যাগ বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যে পদ, এটি হচ্ছে কোন আইনের মাধ্যমে তৈরি হয়েছিল? এই যে ক্যাগ, এটা কি 1919 সালে 1919 সালের একটা আইন অনুসারে কিন্তু ক্যাগ এই পদটি কিন্তু তৈরি হচ্ছে। যে কোনো পদ তৈরি হয়েছে, সবকিছু যা কিছুই তৈরি হয়েছে কিনা আইনের মাধ্যমে। তো নিশ্চয় যে ক্যাগ তৈরি হবে নিশ্চয় কোনো একটা আইনের মাধ্যমে। 1919 সালে যে আইন সেই আইন অনুযায়ী কিন্তু ক্যাগ তৈরি হয়েছে। কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অডিট করবে, সরকারের হিসাব রক্ষক। 36 নম্বর কোশ্চেন কি আছে দেখবো যে সর্বপ্রথম কেন্দ্রীয় আইনসভা স্থাপিত হয়েছিল। কেন্দ্রীয় যে আইনসভা স্থাপিত হয়েছিল কোন কোন সালে? 1920, 1921, 1922, 1923। সর্বপ্রথম কেন্দ্রীয় আইনসভা গঠিত হয়েছিল 1921। 1921 সালে সর্বপ্রথম কেন্দ্রীয় আইনসভা, কেন্দ্রীয় যে আইনসভা গঠিত হয়েছিল প্রথম 1921 খ্রিস্টাব্দে। 37 নম্বর কোশ্চেন যে স্বাধীন ভারতের সংবিধান হয়েছিল, আচ্ছা এখানে রচনার জন্য, আচ্ছা ভারতের সংবিধান হয়েছিল, এখানে ভুল দিয়েছে, স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য, এখানে হয়েছিল দরকার নাই। স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়েছিল, হয়েছিল এখানে থাকবে। এখানে কত সালে গণপরিষদ? এর আগে আমরা পড়েছি যে গণপরিষদ কবে গঠিত হয়েছিল। 1945, 46, 47, 49 কোনটা? গণপরিষদ গঠিত হয়েছে 1946 সালে। ক্যাবিনেট মিশন প্ল্যান তার আওতায় 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ তৈরি হয়েছিল। প্রথম সভা 9 ডিসেম্বর। কে সভাপতি? ডক্টর সচিদানন্দ সিনহা প্রথম সভায়। তারপরে কে স্থায়ীভাবে হয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 38 নম্বর কোশ্চেন দেখবো কি সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার ধারণা দিয়েছিলেন? ভারতের সংবিধান রচনার ধারণাটা কে দিয়েছিলেন প্রথম? মহাত্মা গান্ধী দিয়েছিল, বি আর আম্বেদকর, জওহরলাল নেহেরু, না এম এন রায়? সঠিক উত্তর হয়ে যাবে এম এন রায় বা মানবেন্দ্রনাথ রায়। এম এন রায়। সংবিধান, আমাদের দেশের জন্য সংবিধান প্রয়োজন, এই যে রচনার ধারণা দিয়েছিল এম এন রায়, মানবেন্দ্রনাথ রায়। 39 নম্বর কোশ্চেন কি আছে নিম্নলিখিত কোন আইনকে জওহরলাল নেহরু দাসত্বের সনদ, দাসত্বের সনদ মানে দাসত্বের একটা আইন, দাস হিসেবে আমাদেরকে চালিত করবে, তাই বলে যে দাসত্বের সনদ। এই কথা
মানে জওহরলাল নেহরু বলেছে, কিন্তু কোন আইনকে বলেছে? এটা 1935 সালের যে ভারত শাসন আইন, 1935 সালে যে ভারত শাসন আইন আছে, সেই আইনকে কিন্তু জওহরলাল নেহরু বলেছে দাসত্বের সনদ। 40 নম্বর কোশ্চেন দেখবো কি আছে। সর্বপ্রথম ভারতের শাসন ব্যবস্থায় জনপ্রতিনিধি ও জনপ্রিয় উপাদানের সূচনা করেছিল। এখানে বলছে যে সর্বপ্রথম ভারতের শাসন ব্যবস্থায়, ভারতের যে শাসন ব্যবস্থা চালু হচ্ছে, সেখানে জনপ্রতিনিধি ও জনপ্রিয় উপাদানের সূচনা করেছিল। এই জনপ্রতিনিধি কিভাবে হবে, জনপ্রিয় উপাদান ভারতের শাসন ব্যবস্থায় ক্ষেত্রে, এটা কোন আইনের মাধ্যমে প্রথম আমরা এটা এর কোন প্রথম উপাদান বলা বা কোথায় এর সূচনাটা হচ্ছে কোথায়? এটা কিন্তু 1861 সালে যে আইন আছে, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট আছে 1861 সাল, সেই যে আইন, সেই আইনে কিন্তু জনপ্রতিনিধি এই বিষয়ে কিন্তু প্রথম যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, মানে ভারতের শাসন ব্যবস্থায় জনপ্রতিনিধির যে বিষয়টি, জনপ্রিয় যে উপাদান, সেই কিন্তু আমরা সূচনা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 খ্রিস্টাব্দে। 41 নম্বর কোশ্চেন দেখবো যে 1935 সালের ভারত শাসন আইনের মূল বিষয়বস্তু কি? এখানে যুক্তরাষ্ট্রীয় সাংসদিক ব্যবস্থা নীতিসমূহ, ব্রিটিশ ভারতের প্রদেশগুলিতে দখলের নীতিসমূহ, সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের ধারণাকে সমর্থন, বা কোনোটাই নয়। এখানে সঠিক হবে যে যুক্তরাষ্ট্রীয় ও সংসদীয় ব্যবস্থার নীতিসমূহ। যুক্তরাষ্ট্রীয় মানে এই যে রাষ্ট্র, বিভিন্ন রাজ্য আছে তাকে যুক্ত যুক্ত করে নিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করা, এবং সংসদীয় শাসন ব্যবস্থা, সংসদের মাধ্যমে, সংসদের সেন্টারে থাকবে সংসদ বা পার্লামেন্ট, আর তার মাধ্যমে সে বিভিন্ন নীতিমালা তৈরি করবে এবং তার মাধ্যমে পরিচালিত হবে দেশ। তো 1935 সালের শাসন ব্যবস্থার মূল বিষয় হলো যে যুক্তরাষ্ট্রীয় ও সংসদীয় ব্যবস্থার যে বিভিন্ন নীতিসমূহ কিন্তু 1935 সালের আইনে কিন্তু এই বিষয়গুলো কিন্তু মূল বিষয়। এই এই বিষয়গুলি কিন্তু আছে 1935 সালের আইনে, যুক্তরাষ্ট্রীয় ও সংসদীয় ব্যবস্থার নীতিসমূহ। 42 নম্বর কি আছে, কার রিপোর্টে প্রথম ফেডারেশন অফ স্টেট গঠনের প্রস্তাব দেওয়া হয়? কার রিপোর্টে প্রথম ফেডারেশন অফ স্টেট, বা এরকম হতে পারে কার রিপোর্টে প্রথম যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়? ফেডারেশন অফ স্টেট, ফেডারেশন মানে তো সে যুক্ত যুক্ত হচ্ছে, ফেডারেশন হচ্ছে স্টেট। এটা কার রিপোর্টে? সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, রাজা গোপালাচারী। সঠিক উত্তর হবে মতিলাল নেহেরু। মতিলাল নেহেরু তার রিপোর্টে প্রথম ফেডারেশন অফ স্টেট বা যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব কিন্তু দেওয়া হয়। এই মতিলাল নেহেরু একটা রিপোর্ট বের করেছিল, সেই রিপোর্টে ফেডারেশন অফ স্টেট বা যুক্তরাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়। তাহলে নেক্সট হচ্ছে 43 নম্বর কোশ্চেন আছে যে কোন তথ্যটি সঠিক? এখানে ভুল তথ্য দেওয়া আছে, সঠিক সেটা দেখতে হবে। এখন মৌলিক অধিকার 1928 সালে নেহরু রিপোর্টে ভারতের সংবিধান মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নির্দেশ দিয়েছিল। বি 1935 সালে ভারত শাসন আইনে মৌলিক অধিকার প্রস্তাব দিয়েছিল। 1940 সালের আগস্ট প্রস্তাব মৌলিক অধিকার প্রস্তাব দিয়েছিল। 1942 সালে ক্রিপস প্রস্তাব মৌলিক অধিকারের প্রস্তাব দিয়েছিল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক অধিকারের প্রস্তাবটি বা মৌলিক অধিকারের যে যে অধিকার, মৌলিক অধিকার, সেই অধিকারগুলি কোন সালে এটা প্রস্তাবটা দেওয়া হয়েছিল? 1928, 1935, 1940, 1942। সঠিক উত্তর হয়ে যাবে এ, অর্থাৎ 1928 সালের নেহেরু রিপোর্ট ভারতের সংবিধানে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নির্দেশ দিয়েছিল 1928 সালে। 44 নম্বর কোশ্চেন আছে, দেখে নেব যে নিচের কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? পেতিক লরেন্স, স্ট্রাফোর্ড কিপস, এভি আলেকজান্ডার, জন সাইমন। কোনটা সঠিক উত্তর? পেতিক লরেন্স, স্ট্রাফোর্ড কিপস, এভি আলেকজান্ডার এরা কিন্তু সদস্য ছিল, তিনজনই সদস্য, কিন্তু কি সদস্য নয়? জন সাইমন। সাইমন কমিশনের সদস্য ছিলেন জন সাইমন 1927। এখানে হবে কি সঠিক উত্তর? জন সাইমন। তিনি কিন্তু ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না।
ক্যাবিনেট মিশন কি তৈরি করছে? গণপরিষদ। 1946 খ্রিস্টাব্দে মন্ত্রী মিশনে নেতৃত্ব দিয়েছিল। মন্ত্রী মিশনে কে নেতৃত্ব দিয়েছিল? ওই যে 3 জন মন্ত্রী ছিল, তার ভিতর তো একজন নেতৃত্ব দিয়েছিল। এখানে 3 জন আছে, পেথিক লরেন্স, স্টাফোর্ড কিপস, এভি আলেকজান্ডার। এর ভিতর কে মন্ত্রিত্ব বা নেতৃত্ব দিয়েছিল, বা এর যে চেয়ারম্যান বা সভাপতি কে ছিল? পেথিক লরেন্স। স্যার পেথিক লরেন্স ছিল 1946 খ্রিস্টাব্দে যে মন্ত্রী মিশন, সে মন্ত্রী কি ক্যাবিনেট মিশন, সে নেতৃত্ব দিয়েছিল কে? স্যার পেথিক লরেন্স। 46 নম্বর কোশ্চেন আছে কি, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে। ভারতে আসলো আমাদের, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং বাণিজ্য কিভাবে করতো? একচেটিয়া ভাবে, মানে একাই বাণিজ্য করত। তো একচেটিয়া যে বাণিজ্য করত, তার অবসান, তার সমাপ্তি কবে ঘটে? 1973 সাল, 1813 সাল, 1833 খ্রিস্টাব্দে, 1858। 1813 সালে একটা আইন পাস হয়, সেই আইনের মাধ্যমে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে একচেটিয়া বাণিজ্যের যে একটা অধিকার ছিল, সেটা কিন্তু অবসান ঘটে বা সমাপ্ত ঘটে। এটা 1813 খ্রিস্টাব্দে, 1813 সালের যে সনদ আইন, 1813 সালের সনদ আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে। 47 নম্বর কোশ্চেন, যে ভারতের শাসনতন্ত্র নিম্নলিখিত কোন দিন থেকে কার্যকরী হয়? ভারতীয় শাসনতন্ত্র মানে কি? এখানে ভারতীয় সংবিধান। শাসনতন্ত্র কোথা থেকে আসে? সংবিধান থেকেই তো আসে। এই আইন, সংবিধান অর্থাৎ আইন, ভারতের সংবিধান থেকে। শাসনতন্ত্র কোন দিন থেকে, অর্থাৎ ভারতের সংবিধান ডাইরেক্ট বলছে না, কিন্তু ইনডাইরেক্ট কি, যে ভারতের সংবিধান কবে থেকে কার্যকরী হয়, কোন দিন থেকে কার্যকরী হয়? 9 ডিসেম্বর 1946। এই যে প্রথম হচ্ছে গণপরিষদের সভা সভা হয় 9 ডিসেম্বর। 26 জানুয়ারি 1949, 26 জানুয়ারি 1950, 26 নভেম্বর 1951। সঠিক উত্তর হয়ে যাবে 26 জানুয়ারি। এই দিনে কিন্তু ভারতের শাসনতন্ত্র, অর্থাৎ ভারতের সংবিধান, এই দিন থেকে কার্যকরী হয়, 26 জানুয়ারি 1950। তবে সংবিধান যখন গ্রহণ হচ্ছে 26 নভেম্বর 1949 সাল, সেই সময়তে কিন্তু কিছু কিছু ধারা কিন্তু লাগু হয়ে গিয়েছিল, কিন্তু সমস্ত আরো যে বাকি যে সংবিধান, পুরো সংবিধান কিন্তু 26 জানুয়ারি 1950 থেকে কার্যকরী হয়। তাহলে কি, ভারতীয় শাসনতন্ত্র, বা যদি এখানে বলে যে ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয়, 26 জানুয়ারি 1950 সঠিক উত্তর। এবার 48 কি আছে, নিচের কোনটি 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য নয়? এখানে কোনটি ভারত 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য নয়? কেন্দ্র ও প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সর্বভারতীয় যুক্তরাষ্ট্র, আর প্রাদেশিক স্বায়ত্ত শাসন। কেন্দ্র ও প্রদেশগুলিতে দ্বৈত শাসনের ব্যবস্থা কিন্তু এটা ছিল না। কেন্দ্র ও প্রদেশগুলিতে দ্বৈত শাসন, এই ব্যবস্থাটা কিন্তু ছিল না 1925 সালের আইনে। তার মানে তাহলে কি কি ছিল? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল, সর্বভারতীয় যুক্তরাষ্ট্র, আর প্রাদেশিক স্বায়ত্তশাসন, এগুলো কিন্তু ছিল। কিন্তু কেন্দ্র ও প্রদেশগুলিতে দ্বৈত শাসন ব্যবস্থা, এই ব্যবস্থা কিন্তু ছিল না। 49-তে ভারতে ব্রিটেনের সবচেয়ে কম সময়ের সাংবিধানিক পরীক্ষা নিরীক্ষা ছিল। ভারতে ব্রিটেনের সবচেয়ে কম সময়ের সাংবিধানিক পরীক্ষা নিরীক্ষা। এবার বিভিন্ন সময় যে কাউন্সিল অ্যাক্ট আইনগুলি পাস হচ্ছে, বা বিভিন্ন ভারত শাসন আইনগুলি পাস হচ্ছে, এগুলো কিন্তু তারা কিন্তু বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা গবেষণা বিভিন্ন জনকে কিন্তু এখানে পাঠাচ্ছে, বিভিন্ন মন্ত্রী পাঠাচ্ছে, এবং সেগুলো কিন্তু আইন তৈরি করছে। এটা কম সময়ের, সবথেকে কম সময়ের সাংবিধানিক পরীক্ষা নিরীক্ষা কোনটা? এখানে 1861, 1892, 1909, 1911। এখানে 1909 সালের যে কাউন্সিল অ্যাক্ট আছে,
সেটাই ছিল ব্রিটেনের সবচেয়ে কম সময়ের সাংবিধানিক পরীক্ষা নিরীক্ষা, 1909 সালের কাউন্সিল অ্যাক্ট। 1909 সালের কাউন্সিল অ্যাক্ট হচ্ছে সবচেয়ে কম সময়ের সাংবিধানিক পরীক্ষা নিরীক্ষা। নেক্সট কি আছে দেখবো, যে নিম্নলিখিত কোন আইনটি ভারত সরকারের চরিত্রকে এককেন্দ্রিক থেকে যুক্তরাষ্ট্রীয় রূপে পরিবর্তন করতে চায়? যে ভারত এককেন্দ্রিক থেকে যুক্তরাষ্ট্রীয় রূপে পরিবর্তন করতে চায় কোন আইন? কাউন্সিল আইন 1909, ভারত শাসন আইন 1919, ভারত শাসন আইন 1935, না ভারতের স্বাধীনতা আইন? এখানে হবে সঠিক উত্তর 1935 সালের যে ভারত শাসন আইন সেটা। তারপর আমরা দেখতে পাচ্ছি 1935 সালে যে ভারত শাসন আইন সেটা নিয়ে অনেক কোশ্চেন আসছে, তাহলে আমরা এই কোশ্চেনগুলো কিন্তু বারবার করে দেখবো। তাহলে কি 1935 সালে যে ভারত শাসন আইন আছে সেই আইন এককেন্দ্রিক থেকে যুক্তরাষ্ট্রীয় রূপে পরিবর্তন করতে চায়। 51 আছে কি, যে গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা মনোনীত ছিলেন? এখানে বলছে গণপরিষদে আমরা কতজন পেয়েছি? 389 জন। তার ভিতরে তার ভিতরে কতজন সদস্য দেশীয় নৃপতি, মানে দেশীয় যে রাজা ছিল সেই রাজাদের দ্বারা মনোনীত ছিল? 13 জন, 83 জন, 93 জন, না 97 জন? 93 জন হবে। সঠিক উত্তর কি হবে? 93 জন। গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় নৃপতিদের দ্বারা নির্বাচিত মনোনীত ছিল? 93 জন। 93 জন। 52 কি আছে, ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? এবং গণপরিষদ কি অনেক কমিটি তৈরি করেছিল, সেই কমিটিগুলো বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ কিন্তু করেছিল, বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এখানে কতগুলি কমিটি গঠন করা হয়েছিল? 7টি, 9টি, 13টি, 17টি? 13টি। সঠিক উত্তর হয়ে যাবে কি 13টি। গণপরিষদের মোট কতগুলি কমিটি গঠিত হয়েছিল? 13টি। তারপরে 53 নম্বর কোশ্চেন কি আছে, যে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোথায়, কোন শহরে? বোম্বাই, কলকাতা, লাহোর, নতুন দিল্লি? না, গণপরিষদের প্রথম সভা বা প্রথম অধিবেশন সেটা হয়েছিল কোথায়? নতুন দিল্লিতে। কবে? 9 ডিসেম্বর 1946। কে সভাপতি ছিল? ডক্টর সচিদানন্দ সিনহা। তিনি কি ছিল? স্থায়ী সভাপতি। 54 নম্বর কোশ্চেন দেখব, যে কোন সংগঠন সর্বপ্রথম ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? এর ভিতরে বিভিন্ন পার্টি আছে, তার ভিতরে কোন পার্টি ভারতের সংবিধান রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ তৈরি করার দাবি জানিয়েছিল? হিন্দু মহাসভা, স্বরাজ্য দল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, না ভারতীয় জাতীয় কংগ্রেস? সঠিক উত্তর স্বরাজ্য দল। স্বরাজ্য দল দাবি করেছিল গণপরিষদ গঠনের, যাতে সংবিধান তৈরি করা হয়। স্বরাজ্য দল। তারপরে 55 নম্বর কোশ্চেন, কে গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন? গণপরিষদের যে সদস্য ছিল আমরা আগে বলেছি যে সবচেয়ে জ্যেষ্ঠতম বা সবচেয়ে বড়, হুম, সবচেয়ে এল্ডেস্ট সদস্য কে ছিল? ডক্টর সচিদানন্দ সিনহা। এর আগে কিন্তু আলোচনা করলাম, আর তার জন্য তাকে প্রথম সভায় সভাপতি দেওয়া হয়েছিল ডক্টর সচিদানন্দ সিনহাকে। তাহলে প্রবীণতম সদস্য কে ছিল এখানে? ডক্টর সচিদানন্দ সিনহা। 56 নম্বর কোশ্চেন কি আছে, যে কে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেন? গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাব, এই যে গণপরিষদটা তৈরি হলো তার যে উদ্দেশ্য তো থাকবে, তার উদ্দেশ্যমূলক একটা প্রস্তাব কিন্তু উত্থাপন করেছিল। কে সে উত্থাপন করেছিল? মতিলাল নেহেরু, ডক্টর এস রাধাকৃষ্ণন, বা ডক্টর রাজেন্দ্র প্রসাদ, না জওহরলাল নেহেরু? সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু। ঠিক আছে, গণপরিষদ যে উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করেন জওহরলাল নেহেরু। মানে গণপরিষদের উদ্দেশ্য কি হবে, উদ্দেশ্য ভিত্তিক যে প্রস্তাব সেটা হচ্ছে জওহরলাল নেহেরুর উত্থাপন। 57 নম্বর, 1949 সালে 26 নভেম্বর ভারতবর্ষের সংবিধান গৃহীত হওয়ার সময় থেকে নিম্নলিখিত কোন বিষয়টি কার্যকরী হয়? আমরা এর আগে বলেছি যে কিছু কিছু বিষয় 1949 সালে যে 26 নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হচ্ছে সেই সময়ে কিন্তু কিছু কিছু বিষয় লাগু হয়ে গিয়েছিল বা কার্যকরী হয়ে গিয়েছিল। আর পরবর্তীতে 1950 সালে 26 জানুয়ারি পুরোপুরিভাবে পুরো সংবিধান কিন্তু লাগু হয়। তখন কথা হলো যে 1949 সালের 26 নভেম্বর থেকে কিছু কিছু বিষয় আইন কিন্তু কার্যকরী হয়ে গেছিল। সেই আইনগুলো কি? এক হচ্ছে নির্বাচন,
কার্যনির্বাহক সংসদ আর নাগরিকতা সংক্রান্ত বিধি, মানে নাগরিকতা আর এখানে সংসদ আর নির্বাচন, এগুলো কিন্তু তিনটি কিন্তু লাগু হয়ে গেছিল। তার উপরে সবগুলি হবে, উপরে সবগুলি হবে। 1949 সালে 26শে নভেম্বর সংবিধান গ্রহণ করছে। কি গ্রহণ করছে? গণপরিষদ গ্রহণ করছে। আর সেই সময় থেকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু লাগু হয়ে যাচ্ছে। নির্বাচন মানে ইলেকশন, আর সংসদ পার্লামেন্ট, আর এর নাগরিকতা, এখানে সিটিজেনশিপের বিষয়গুলো, বিভিন্ন আইন কানুন, এগুলো কিন্তু লাগু হয়ে যাচ্ছে নাগরিকতার বিষয়গুলি। 58 নম্বর কোশ্চেন দেখবো, কি পদ্ধতিতে গণপরিষদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়? আচ্ছা, গণপরিষদ তো তারা বিভিন্ন আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করতো, তো ওখানে কিভাবে গ্রহণ করতো? কি ভোটাভুটির মাধ্যমে, নাকি সবাই সম্মিলিতভাবে সম্মতি, এখানে আছে সর্বসম্মতিক্রমে, মানে সবাই সহমত পোষণ করতো তবে, নাকি বি হচ্ছে সাধারণ সংখ্যাগরিষ্ঠ, মানে সাধারণভাবে কেউ যদি হয়তো ভোটাভুটির মাধ্যমে সাধারণ জিতে গেলেই হয়তো হয়ে গেল, নাকি 2/3 মানে 2 ভাগের 3 ভাগ, 3 ভাগের 2 ভাগ যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তার মাধ্যমে, না উপরের সবগুলির মাধ্যমে? গণপরিষদে সব সিদ্ধান্ত কি গ্রহণ করা হতো? সর্বসম্মতিক্রমে, সবাই যে সিদ্ধান্ত নিত, অর্থাৎ সবাই ঠিক যেটা বলতো সেটাই গ্রহণ করা হতো সর্বসম্মতিক্রমে, মানে সবারই সম্মতি নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতো গণপরিষদে। 59 কোশ্চেন কি আছে? গণপরিষদের প্রথম সভায় ডক্টর সচিদানন্দ সিনহার নাম গণপরিষদের কার্যনির্বাহী সভাপতি রূপে ঘোষিত হয়েছিল, কারণ তিনি ছিলেন কি জাতীয় কংগ্রেস সমর্থিত, মানে মহাত্মা গান্ধী সমর্থিত, না কংগ্রেস অফ মুসলিম লীগ সমর্থিত, না গণপরিষদের প্রবীণতম সদস্য? আমরা এর আগে কোশ্চেনটা আলোচনা করলাম যে ডক্টর সচিদানন্দ সিনহা ছিল সব থেকে প্রবীণতম ব্যক্তি, সব থেকে বয়স্ক ব্যক্তি, কোথায়? গণপরিষদে। আর যেহেতু তাই এত একটা বয়স্ক ব্যক্তি আলাদা একটা সম্মান থাকবেই, সব জায়গাতে আছে। আমাদের মধ্যে যদি কোনো মিটিং হয়, যেখানে দেখা যায় কেউ যদি বয়স্ক থাকে তাকেই প্রথমে বলতে দেওয়া হয় বা তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়, তেমনই ডক্টর সচিদানন্দ সিনহাকে তাকে সভাপতি, কার্যনির্বাহী সভাপতি রূপে ঘোষণা করা হয়েছিল। কেন? কারণ গণপরিষদের সব থেকে প্রবীণতম সদস্য, আর প্রবীণতম বয়স্ক ব্যক্তি একটু জ্ঞান বুদ্ধি একটু অন্যরকম থাকবে, তাদের চিন্তা ভাবনা, তাদের অভিজ্ঞতা একটু অন্য বেশি থাকবে। তো গণপরিষদের প্রবীণতম সদস্য ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা। 60 নম্বর কি আছে? যে কত সালে সনদ আইনের মাধ্যমে প্রথমবারের মতো ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের কাছে ভারত কর্তৃক আপিলের ব্যবস্থা চালু হয়? কত সালের সনদ আইন যার মাধ্যমে প্রথমবারের মতো ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের কাছে ভারত কর্তৃক আপিলের ব্যবস্থা? ইংল্যান্ডের প্রিভি কাউন্সিল ছিল, তার কাছে একটা আপিল করা যেত, আপিল করা যাবে, এটা কোন আইনের মাধ্যমে, কোন আইনের মাধ্যমে এটা অধিকারটা দেওয়া হয়? এটা হচ্ছে 1833 সালে আইনের মাধ্যমে। 1833, কত? 1833 সালে, তো ডি উত্তর। 1833 সালে আইনের মাধ্যমে কিন্তু প্রথমবারের মতো ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের কাছে ভারত কর্তৃক আপিলের ব্যবস্থা চালু হয়, 1833 সালে আইন। তারপর 61, ব্রিটিশরা ভারত বিভাজনের দাবিকে স্বীকার করে কোন মিশনে? ক্রিপস মিশনে, মাউন্টব্যাটেন পরিকল্পনায়, সিমলা চুক্তিতে, না ক্যাবিনেট মিশন পরিকল্পনায়? ব্রিটিশরা ভারত বিভাজনের দাবিকে স্বীকার করে কোন সময়? যে এখানে পাকিস্তান আলাদা থাকবে, ভারতের সঙ্গে থাকবে না, যে এই যে দাবি, বিভাজনের যে দাবি, সেটা স্বীকার করা হয় কোন সময়? সেটা মাউন্টব্যাটেন প্ল্যান বা পরিকল্পনায়, মাউন্টব্যাটেন প্ল্যান বা মাউন্টব্যাটেন পরিকল্পনায় প্রথম ব্রিটিশরা ভারত বিভাজনের দাবিকে স্বীকার করে মাউন্টব্যাটেন পরিকল্পনায়। ব্রিটিশরা ভারত যে বিভাজনের দাবি, মানে ভারতকে ভাগ করার যে দাবি, সেটা স্বীকার করে কোন পরিকল্পনায়? মাউন্টব্যাটেন পরিকল্পনায়। 61-62, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপে সংসদীয় নিয়ন্ত্রণের সর্বপ্রথম প্রয়াসটি নেওয়া হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যকলাপ, আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে যে বিভিন্ন ভারতীয় শাসনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করবে, তো সেক্ষেত্রে সর্বপ্রথম প্রয়াসটি কি নেওয়া হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ যেটা করছে, আমাদের দেশে আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং সে তো আমাদের দেশে একটা জায়গা, আস্তে আস্তে জায়গা করছে, এবং তার যে কার্যকলাপ,
তাকে তো একজন কন্ট্রোল করবে, তার মাথায় উপরে, তার উপরে কি আছে? সংসদ আছে। কার সংসদ? ব্রিটেনের সেই সংসদ। তো এই ব্রিটেনের সংসদ তো কিছু আইন তো দরকার, নাহলে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো নিজের ইচ্ছা মতো চলবে। আর এই সংসদীয় নিয়ন্ত্রণ দরকার, মানে ব্রিটেনের যে সংসদীয় নিয়ন্ত্রণ দরকার। আর এই সংসদীয় নিয়ন্ত্রণ সর্বপ্রথম কোন আইনটির মাধ্যমে নেওয়া হয়? এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773 মাধ্যমে। ইস্ট ইন্ডিয়াকে দমন করার নীতি কি? রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে। এটাকে ব্রিটেন থেকে দেওয়া হয় সংসদীয় নিয়ন্ত্রণ। এটা ব্রিটেনের সংসদীয় নিয়ন্ত্রণ, এটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট 1773 মাধ্যমে। নিচের কোন আইনটি প্রথমবারের জন্য অন্তত খাতায় কলমে ভারতীয়দের ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থায় উচ্চ পদে যাওয়ার সুযোগ দেয়? এখানে কোন আইন আছে যার মাধ্যমে ভারতীয়দের ব্রিটিশ ভারতের শাসন ব্যবস্থায়, ব্রিটিশরা ভারতের শাসন ব্যবস্থা শাসন করছে, আর সেই শাসন ব্যবস্থায় ভারতীয়দের উচ্চ পদে যাওয়ার একটা সুযোগ পায়? এটা কোন আইনের মাধ্যমে? এটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 সালে একটা আইন পাস হয়, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861। এই আইনের মাধ্যমে কিন্তু ভারতীয়রা উচ্চ পদে যাওয়ার কিন্তু একটা সুযোগ পায় এই ভারতীয় শাসন ব্যবস্থার ক্ষেত্রে। তো 40 নম্বর কোশ্চেন কি আছে, যে ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টনে কোন আইনের ভিত্তিতে হয়? কেন্দ্র রাজ্যের মধ্যে, কেন্দ্র হাতে কতটুকু ক্ষমতা থাকবে, রাজ্যের হাতে কতটুকু ক্ষমতা থাকবে, এই ক্ষমতা বন্টন কোন আইনের মাধ্যমে হয়? এই ক্ষমতা বন্টন হয় ভারত শাসন আইন 1935। ভারত শাসন আইন 1935-এর মাধ্যমে কিন্তু কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন নিয়ে এটা আইন আছে। 65 নম্বর কি দেখবো? 65 নম্বর কোশ্চেন আছে এখানে, 1935 সালে ভারত শাসন আইনের কোন অংশে 1950-এর ভারতীয় সংবিধানে স্থান পেয়েছে? 1935 সালে যে ভারত শাসন আইনের কোন অংশ 1950-এর ভারতীয় সংবিধানে স্থান পেয়েছে? তার ভিতরে এখানে একটা আইন আছে যেটা 1935 সালে আইনে আছে, যেটা আমাদের 50 সালে যে সংবিধান তৈরি করছে সেখানে জায়গা করে নিয়েছে। জরুরি অবস্থাকালীন যে পদক্ষেপগুলি আছে সেগুলো কিন্তু আমাদের 1935 সালের সংবিধানে, ভারত শাসন আইনে কিন্তু আছে, সেগুলো 1950 সালেও কিন্তু এগুলো কিন্তু অ্যাড করা হয়। 63 আছে কি কোশ্চেন, যে 1935 সালে ভারত শাসন আইনের ভিত্তি ছিল কি? সংসদীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নীতি, যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা পদ্ধতি, সংবিধান রচনা, গণপরিষদ গঠনের প্রস্তাব গ্রহণ, ব্রিটিশ শাসনাধীন অঙ্গরাজ্যগুলি উত্তরাধিকার নীতি। এখানে আমরা আগেই পড়েছি যে সংসদীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা নীতি কিন্তু এই 1935 সালে আইনের কিন্তু একটা মূল ভিত্তি ছিল। সংসদীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার নীতি, এটা 1935 সালের ভারত শাসন আইনের ভিত্তি ছিল। 67 কি আছে, যে 1935 সালে ভারত শাসন আইনের আওতাভুক্ত যুক্তরাষ্ট্রীয় আদালতের ছিল কেবলমাত্র মূল এলাকা, কেবলমাত্র আপিল এলাকা, কেবলমাত্র পরামর্শদান এলাকা, না উপরোক্ত সবকটি? আচ্ছা, 1935 সালে যে ভারত শাসন আইন ছিল তার আওতাভুক্ত যুক্তরাষ্ট্রীয় আদালত, অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে আদালত ছিল তা হচ্ছে কি উপর সবকটি হবে, মানে কেবলমাত্র মূল এলাকা, কেবলমাত্র আপিল এলাকা, কেবলমাত্র পরামর্শ এলাকা, সব তিনটেই হবে। সঠিক উত্তর তিনটেই হবে। 68 কি আছে, যে ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? সংবিধান দিবস কবে পালিত হয়? সংবিধান গ্রহণ করা হচ্ছে কবে? 26শে নভেম্বর, তাহলে এই দিনই পালন করা হবে 26শে নভেম্বর। 26শে নভেম্বর হচ্ছে সংবিধান দিবস পালন করা হয়। 69 কি ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কি কর্তৃক? ভারতীয় ন্যাশনাল কংগ্রেস, না ইন্ডিয়ান লীগ, না ভারতের সংবিধান সভা, না কোনোটি নয়? ভারতের সংবিধান সভা হয়েছিল, সংবিধান সভা, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল ভারতের সংবিধান সভা কর্তৃক। ভারতের সংবিধান মানে কি সভা? গণপরিষদ। সত্তরে কি আছে, ভারতের সংবিধানের জনক বা রচয়িতাকে? এর আগে পড়েছি যে ভারতের সংবিধানের স্থপতি কে ছিলেন, কারিগর কে ছিল? ডক্টর বি আর আম্বেদকর। সঠিক উত্তর, এটা এর আগে পড়েছি ডক্টর বি আর আম্বেদকর। 71 কি আছে, গণপরিষদ ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল কবে? এর আগে এটাও পড়েছি 26শে নভেম্বর 1949। 26শে নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হচ্ছে, আর 26শে নভেম্বর কি সংবিধান দিবস পালন করা হয়। 72 কি আছে, ভারতীয় সংবিধান কতগুলি শব্দ দ্বারা গঠিত হয়েছিল? খুব ভালো কোশ্চেন।
ভারতের সংবিধান কতগুলি শব্দ দ্বারা গঠিত ছিল? ৮০,০০০। কত হাজার? ৮০,০০০ শব্দ দ্বারা ভারতের সংবিধান কিন্তু গঠিত হয়েছিল। ১৯৫০ সালে রচিত ভারতের মূল সংবিধানটি সংরক্ষণ করা হয়েছে কোথায়? সংসদে, রাষ্ট্রপতি ভবনে, প্রধানমন্ত্রী ভবনে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। মূল যে সংবিধান আছে তার সংরক্ষণ করা আছে, সেটা কোথায়? সেটা সংসদে আছে, পার্লামেন্টেই আছে। ৭৪, সবশেষে মূল সংবিধানে কোন অংশটি সংশোধন করা হয়? সবশেষে মূল সংবিধানে কোন অংশটি সংশোধন করা হয়? মৌলিক অধিকার, নির্দেশমূলক নীতি, না প্রস্তাবনা, না কোনোটি নয়? প্রস্তাবনা কিন্তু পরে অ্যাড হয়, মূল সংবিধানের প্রস্তাবনা পরে কিন্তু অ্যাড করা হয়, প্রস্তাবনা। ৭৫ কি আছে? নিম্নলিখিত কোন ব্যক্তি সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না? বি.আর. আম্বেদকর ছিল, কিন্তু চেয়ারম্যান। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আল্লাদি কৃষ্ণস্বামী, গোপাল স্বামী আয়াঙ্গার। এখানে ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু সদস্য ছিলেন না, এ তো চেয়ারম্যান ছিল খসড়া কমিটির। এই খসড়া কমিটির না, এটা হচ্ছে গণ পরিষদের চেয়ারম্যান ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর বি.আর. আম্বেদকর হচ্ছে খসড়া কমিটির চেয়ারম্যান। আর আল্লাদি কৃষ্ণস্বামী, গোপাল স্বামী আয়াঙ্গার এরা কিন্তু খসড়া কমিটির সদস্য। টোটাল হচ্ছে 7 জন। ৭৬ কি আছে? যে নিম্নলিখিতের মতো কে বা কারা গণপরিষদের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিল? খসড়া কমিটি যে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন কে এখানে? কোন জোড়াটা? সর্দার প্যাটেল, মৌলানা আজাদ, সর্দার প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, কে মুন্সি, এ কে আইয়ার। এখানে সর্দার প্যাটেল হবে না, রাজেন্দ্র প্রসাদ হবে না, এখানে কে মুন্সি, কি আছে? কে মুন্সি ও এ কে আইয়ার এরা কিন্তু সদস্য ছিল। কে মুন্সি, এ কে আইয়ার। ৭৭ কি আছে? ভারতের গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিল? কেন্দ্রীয় যে ক্ষমতা সংক্রান্ত কমিটি, 13টি কমিটি আমরা পড়েছি, 13টি কমিটি ছিল, তার ভেতর কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত যে কমিটি তার সভাপতি কে ছিল? জওহরলাল নেহরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিল কেন্দ্রীয় ক্ষমতা সংক্রান্ত কমিটির সভাপতি। ৭৮ কি আছে? ভারতের মূল সংবিধানটি প্রকাশিত হয়েছিল আজমেরে, দিল্লিতে, দেরাদুনে, শ্রীনগরে। মূল যে সংবিধান ৮০,০০০ শব্দ দ্বারা তৈরি, সেটা কি? দেরাদুনে প্রথম প্রকাশিত হয়েছিল, দেরাদুনে। ৭৮ আছে সংবিধানের খসড়া প্রস্তুতের গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিল? সংবিধান তো খসড়া প্রস্তুত করার দায়িত্ব কাকে দেওয়া হয়? ডক্টর বি.আর. আম্বেদকর। কিন্তু একটা উপদেষ্টা দরকার, উপদেষ্টা মানে অ্যাডভাইজার, সেও কে ছিল? বি.এন. রাও। বি.এন. রাও এই ছিল উপদেষ্টা, সাংবিধানিক উপদেষ্টা। ৮০ যে গণপরিষদের সহসভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি তো ছিল আমরা জানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, কিন্তু সহসভাপতি কে ছিল? হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। হচ্ছে সহসভাপতি, গণপরিষদের সহসভাপতি হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। ৮১ যে ভারতের গণপরিষদ কাজ শুরু করে ডিসেম্বর ১৯৪৬, 1 জানুয়ারি ১৯৪৭, ২৬ জানুয়ারি ১৯৪৭, ১৫ আগস্ট ১৯৪৭। আমরা তো এর আগে পড়েছি ডিসেম্বর, ৯ ডিসেম্বর ১৯৪৬, তাহলে এটাই প্রথম। ৮২ যে গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি ডক্টর সচিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেন কে? আচ্ছা, এখানে ডক্টর সচিদানন্দ সিনহার নাম তো প্রস্তাব করেন কে? করেন, কারণ তিনি একটা প্রবীণ ব্যক্তি ছিলেন, তাই করেছিলেন, প্রস্তাব করেছিলেন। কে করেছিলেন প্রস্তাবটা? জেবি কৃপালিনী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু। এখানে জেবি কৃপালিনী হচ্ছে সঠিক উত্তর। এই ব্যক্তি জেবি কৃপালিনী, যিনি হচ্ছে সচিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেন। ৮৩ আছে কি? জওহরলাল নেহরু গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করে। যে আমরা এর আগে পড়েছি যে কে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করে? জওহরলাল নেহরু। আর প্রশ্ন হলো কত সালে গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাব উত্থাপন করেছিল? 22 জানুয়ারি 1947, 15 আগস্ট 1947, 26 জানুয়ারি 1949 আর 26 নভেম্বর 1949। এটা হচ্ছে উদ্দেশ্যমূলক প্রস্তাব হচ্ছে 22 জানুয়ারি 1947 সালে। 22 জানুয়ারি 1947 সালে
গণপরিষদের উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। 84 আছে, গণপরিষদের প্রথম সভায় সদস্য রূপে উপস্থিত ছিল কতজন? নির্বাচিত সদস্য ছিল কজন? 389 জন। কিন্তু উপস্থিত ছিল কজন প্রথম দিনে? 207 জন। 207 জন হচ্ছে উপস্থিত ছিল। গণপরিষদের প্রথম যে সভা, সচিদানন্দ সিনহার সভাপতি, আর 207 জন হচ্ছে সদস্য উপস্থিত ছিল, অ্যাটেন্ডেন্স ছিল। আচ্ছা, ভারতীয় গণপরিষদের স্টেয়ারিং বা কার্যনির্বাহক কমিটির চেয়ারম্যান কে ছিলেন? কে ছিল? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের সভাপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিল স্টিয়ারিং বা কার্যনির্বাহক কমিটির চেয়ারম্যান। 86 কি আছে, যে রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিল? রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটি, রাজ্য বিভিন্ন রাজ্যের, এই তো তিনি, একে বলা হয় কি একের দূত। এ কিন্তু অনেক, ইনি কিন্তু অনেক রাজ্য কি সবাই কিন্তু যারা চাইছিল না যে ভারতের সঙ্গে থাকতে, তারা কিন্তু এক করেছে। 562টির মতো যে প্রিন্সলি বিভিন্ন স্টেট ছিল, সেগুলো কিন্তু এক করেছে। কে? এই ডক্টর সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার, সবার নেতা সর্দার বল্লভভাই প্যাটেল। আর তিনি হচ্ছে রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি ছিল, সভাপতি। 87 গণপরিষদের জাতীয় পতাকা সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কে ছিল? জাতীয় পতাকা কমিটির চেয়ারম্যান কে ছিল? যে পতাকা সম্পর্কিত যে কমিটিটা হয়েছিল, তার চেয়ারম্যান ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 88 কি আছে, গণপরিষদের, আচ্ছা, গণপরিষদকে বলা হয় কি আইনজীবীদের স্বর্গ। যারা আইনজীবী, আইন জানে, তাদের ক্ষেত্রে স্বর্গ। যারা জানে না, তাদের ক্ষেত্রে কিছুই না। কিন্তু এই কথা কে বলেছে যে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলেছেন? এই কথা কে বলেছে? আইভার জেনিংস বলছে যে আইনজীবীদের স্বর্গ গণপরিষদ। 89 কে গণপরিষদের অধিবেশন স্থগিত রাখার দাবি জানিয়ে সরকারকে পত্র দেন? এই যে গণপরিষদ আছে, এই গণপরিষদ কাজ করছে, তো গণপরিষদের অধিবেশন চলছে, সেই অধিবেশনকে স্থগিত রাখা, বন্ধ রাখা, পজ করার দায়িত্ব, মানে দাবি করেছিল সরকারের কাছে। তার জন্য দিয়ে পত্র লিখেছিল। সে কে ব্যক্তি? সেটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী চেয়েছিল যে গণপরিষদের অধিবেশন বন্ধ থাকুক, স্থগিত থাকুক। এই 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 জন্য তিনি সরকারকে পত্র দিয়েছিল। 90 কি আছে, গণপরিষদে কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন কে? কমিউনিস্ট পার্টির মনোনীত সদস্য হয়েছিল সোমনাথ লাহিড়ী। গণপরিষদে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন সোমনাথ লাহিড়ী। 91 কি আছে, যে ভারতের আচ্ছা, এখানে সঠিক উত্তরটি নির্বাচন করো, তাই বলছে। ভারতের গণপরিষদ তার কাজ শেষ করতে প্রায় 1 বছর সময় নিয়েছে। ভারতের গণপরিষদ তার কাজ শেষ করতে 2 বছর সময় নিয়েছে। ভারতের গণপরিষদ তার কাজ করতে শেষ করতে 3 বছর সময় নিয়েছে। এই কোশ্চেনটা কিন্তু আগে পড়েছি, যে সংবিধান রচনা করতে কতদিন সময় নিয়েছে গণপরিষদ? প্রায় 3 বছর। হ্যাঁ, তাহলে আমি সঠিক উত্তর কোনটা হবে? প্রায় 3 বছর। এখানে সি, 91 সি, এটা হচ্ছে সঠিক উত্তর। এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। যাই হোক, আমরা প্রথম অধ্যায় থেকে 91টি কোশ্চেন আলোচনা করলাম। এর বাইরে কোনো কোশ্চেন হবে না। আশা করি এর ভেতর থেকে সব কোশ্চেন আসবে। তোমরা এই কোশ্চেনগুলো বারবার করে রিভিশন করো এবং তোমার প্রস্তুতিকে আরো মজবুত করো। ধন্যবাদ সকলকে।